ব্যাপারটা আরম্ভ হয়েছিল মাস তিনেক আগে এবং কলকাতার দক্ষিণ অঞ্চলেই আবদ্ধ হয়েছিল। গোলপার্কের আরপার একটা রাস্তার কোণের ওপর একটি অস্থায়ী চায়ের দোকান। দিনের আলো ফুটবার আগেই সেখানে চা তৈরি হয়ে যায়, মাটির ভাঁড়ে গরম চা, সঙ্গে বিস্কুটও পাওয়া যায়। এই দোকানের অধিকাংশ খদ্দের ট্যাক্সি ড্রাইভার, বাস কন্ডাক্টর ইত্যাদি। যাদের খুব সকালে কাজে বেরোতে হয় তারা এই দোকানের পৃষ্ঠপোষক। বুড়ো ভিখিরি ফাগুরাম ছিল এই দোকানের খদ্দের। সে রাত্রে ফুটপাথের একটা ঘোঁজের মধ্যে শুয়ে থাকত। ভোর হতে না হতে দোকান থেকে এক ভাঁড় চা আর দুটি বিস্কুট কিনে তার ভিক্ষাস্থানে গিয়ে বসত। ফাগুরামের বয়স অনেক, উপরন্তু সে বিকলাঙ্গ, তাই দিনান্তে সে 1 টাকার বেশি রোজগার করত না। সেদিন ফাল্গুন মাসের প্রত্যুষে আকাশ থেকে তখনও কুয়াশার ঘোর কাটেনি। ফাগুরাম দোকান থেকে চায়ের ভাঁড় আর বিস্কুট নিয়ে নিজের জায়গায় এসে বসল। চায়ের দোকানে লোক থাকলেও রাস্তায় তখনও লোক চলাচল আরম্ভ হয়নি। ফাগুরামের অভ্যেস, সে রাস্তার দিকে পিছন ফিরিয়ে দিয়ে দেওয়ালের দিকে মুখ ফিরিয়ে খায়। সে এক চুমুক চা খেয়ে বিস্কুটে একটি ছোট্ট কামড় দিয়েছে, তার মনে হলো পিছনে কেউ এসে দাঁড়িয়েছে। সে পিছন দিকে ঘাড় ফেরালো, কিন্তু স্পষ্টভাবে কিছু দেখবার আগেই সে পিঠের দিকে কাঁটা ফোটার মতো তীক্ষ্ণ ব্যথা অনুভব করল। অর্ধভুক্ত বিস্কুট তার হাত থেকে পড়ে গেল। তারপর সব অন্ধকার হয়ে গেল। ভিক্ষুক ফাগুরামের অপমৃত্যুতে বিশেষ হইচই হল না। দিনের আলো ফুটলে তার মৃতদেহটা পথচারীদের চোখে পড়ল। তারা মৃতদেহকে পাশ কাটিয়ে চলে গেল। তারপর লাশ স্থানান্তরিত হল। খবরের কাগজের এক কোণে খবরটা বেরুলো বটে, কিন্তু সেটা মারণাস্ত্রের বৈশিষ্ট্যের জন্যে। ভিক্ষুকের পিঠের দিক থেকে একটা 6 ইঞ্চি লম্বা সজারুর কাঁটা তার হৃদযন্ত্রের মধ্যে ঢুকিয়ে দেওয়া হয়েছে। সংবাদপত্রে যারা খবরটা পড়ল তারা এ নিয়ে একটু আলোচনা করল। ভিক্ষুককে কে খুন করতে পারে? হয়তো অন্য কোনো ভিক্ষুক খুন করেছে, কিন্তু সজারুর কাঁটা কেন? এ প্রশ্নের সন্তোষজনক উত্তর নেই। পুলিশ এ ব্যাপার নিয়ে বেশি দিন মাথা ঘামাল না। মাসখানেক পরে কিন্তু ভিক্ষুকের অপমৃত্যুর কথাটা আবার সকলের মনে পড়ে গেল। আবার সজারুর কাঁটা। রাত্রে রবীন্দ্র সরোবরের একটা বেঞ্চিতে শুয়ে একজন মুটমজুর শ্রেণীর লোক ঘুমোচ্ছিল। আততাই কখন এসে নিঃশব্দে তার বুকের বাঁ দিকে সজারুর কাঁটা বিঁধে দিয়ে চলে গেছে। সকালবেলা যখন লাশ আবিষ্কৃত হলো তখন মৃতদেহ শক্ত হয়ে গেছে। মৃতের পরিচয় তখনও জানা যায়নি। এবার সংবাদপত্রের সামনের দিকেই খবরটা বেরুলো এবং বেশ একটু সাড়া জাগিয়ে তুলল। ছড়াছুরির বদলে সজারুর কাঁটা দিয়ে খুন করার মানে কি? খুনি কি পাগল? ক্রমে মৃত ব্যক্তির পরিচয় বেরুলো। তার নাম মঙ্গলরাম। সে সামান্য একজন মজুর। তার থাকবার জায়গা ছিল না, তাই যখন যেখানে সুবিধা হতো সেখানে রাত কাটাত। তার শত্রু কেউ ছিল না, অন্তত খুন করতে পারে এমন শত্রু ছিল না। পুলিশ 2-4 দিন তল্লাশ করে হাল ছেড়ে দিল। তৃতীয় দিনের ঘটনাটা হলো আরও দুহস্ত পরে। গরম পড়ে গেছে, দিন বাড়ছে, রাত কমছে। গুণময় দাসের জীবনে সুখ ছিল না। তার একটি ছোট মণিহারির দোকান আছে, একটি ছোট পৈতৃক বাস্তুভিটা আছে, আর আছে একটি প্রচণ্ড দাজ্জাল বউ। তার 40 বছরেও ছেলেপুলে হয়নি, হবার আশাও নেই। তাই রসের অভাবে তার জীবনটা শুকিয়ে ঝামা হয়ে গিয়েছিল। তিনি লুকিয়ে লুকিয়ে মদ ধরেছিলেন। জীবন যখন শুকিয়ে যায় তখন ওই বস্তুটি নাকি করুণা ধারায় নেমে আসে। রাত্রি 8টার সময় গুণময়বাবু দোকান বন্ধ করে বাড়ির অভিমুখে যাত্রা করেছিলেন। বাড়ি ফিরে যাওয়ার জন্য তার প্রাণে কোনো উৎসাহ ছিল না, বরং বাড়ি ফিরে গিয়ে আজ তিনি স্ত্রীর কোন প্রলয়ঙ্কর মূর্তি দেখবেন এই চিন্তায় তার পদক্ষেপ মন্থর হয়ে আসছিল। তারপর সামনেই যখন মদের দোকানের দরজা খোলা পাওয়া গেল তখন শুট করে সেখানে ঢুকে পড়লেন। 1 ঘন্টা পরে দোকান থেকে বেরিয়ে তিনি আবার গড়িয়ার দিকে চললেন। ওই দিকেই তার বাড়ি। যেতে যেতে তার পা একটু টলতে লাগলো। তিনি বুঝলেন আজ মাত্রা একটু বেশি হয়ে গেছে। স্ত্রী যদি বুঝতে পারে, যদি মুখে গন্ধ পায়। আরও কিছু দূর যাওয়ার পর রবীন্দ্র সরোবরের রেলিং আরম্ভ হলো। রাস্তার ডান পাশে পথে লোকজন বেশি নেই। লেকের অন্ধকার আর রাস্তার আলো মিলে একটা অস্পষ্ট কুজাজ্ঝটিকার সৃষ্টি করেছে। গুণময়বাবু রাস্তার একটা নিরিবিলি অংশে এসে লেকের দিকে মুখ করে দাঁড়ালেন। রেলিংয়ে হাত রেখে প্যাঁচার মতো চক্ষু মেলে ভিতরের দিকে চেয়ে রইলেন। একটি লোক গুণময়বাবুর 20-25 হাত পিছনে আসছিল। সে গুণময়বাবুর পদসঞ্চারের টলমল ভাব লক্ষ্য করেছিল, তাই তিনি যখন রেলিং ধরে দাঁড়ালেন তখন সেও 20-25 হাত দূরে দাঁড়িয়ে পড়ল। কিছুক্ষণ স্থির দৃষ্টিতে তাকে নিরীক্ষণ করে অলস পদে তার দিকে অগ্রসর হল। লোকটি যখন গুণময়বাবুর পিছনে এসে দাঁড়ালো তখনও তিনি কিছু জানতে পারলেন না। লোকটি এদিক ওদিক চেয়ে দেখল, লোক নেই। সে পকেট থেকে শলাকার মতো একটি অস্ত্র বার করল। অস্ত্রটিকে আঙুল দিয়ে শক্ত করে ধরে গুণময়বাবুর পিঠের বাঁ দিকে পাঁজরার হাড়ের ফাঁক দিয়ে গভীরভাবে বিধিয়ে দিল। গুণময়বাবুর গায়ে মলমলের পাঞ্জাবি ছিল। শলাকা শটান তার হৃদযন্ত্রের মধ্যে প্রবেশ করল।
গুণময়বাবু পলকের জন্য বুকে একটি তীব্র বেদনা অনুভব করলেন। তারপর তার সমস্ত অনুভূতি অসার হয়ে গেল। অতঃপর খবরের কাগজে তুমুল কাণ্ড আরম্ভ হল। একটা বেহেড পাগল সজারুর কাঁটা নিয়ে শহরময় দাপিয়ে বেড়াচ্ছে, কিন্তু অকর্মণ্য পুলিশ তাকে ধরতে পারছে না। এই আক্ষেপের উষ্মা কলকাতার অধিবাসীদের, বিশেষত দক্ষিণ দিকের অধিবাসীদের গরম করে তুলল। বৈঠকে বৈঠকে উত্তেজিত জল্পনা চলতে লাগল। সন্ধ্যের পর পার্কের জনসমাগম পায় শূন্যের কোঠায় গিয়ে দাঁড়াল। এইভাবে দিন 10-12 কাটল। বলা বাহুল্য আততাই ধরা পড়েনি, কিন্তু উত্তেজনার উষ্মা স্থিমিত হয়ে এসছে। একদিন বোমেশের কিয়াতলার বাড়িতে রাত্রি 9:30টার পর ইন্সপেক্টর রাখালবাবু এসছিলেন। অজিত উপস্থিত ছিল। স্বভাবতই সজারুর কাটা নিয়ে আলোচনা হচ্ছিল। অজিত বলল, কিন্তু এত অস্ত্রশস্ত্র থাকতে সজারুর কাটা কেন? রাখালবাবু সিগারেটের ধোঁয়া ছাড়তে ছাড়তে আর চোখে বোমেশের বানে তাকালেন। বোমেশ গম্ভীর মুখে বলল, সম্ভবত আততায়ীর পোষা সজারু আছে, বিনামূল্যে কাঁটা পায়, তাই ছড়াছড়ির দরকার হয় না। অজিত বলল, বাজে কথা বলো না, নিশ্চয়ই কোনো গূঢ় উদ্দেশ্য আছে। আচ্ছা রাখালবাবু, এই যে 3-3টে খুন হয়ে গেল, আসামি 3 জন কি একজন সেটা বুঝতে পেরেছেন? রাখালবাবু বললেন, একজন বলেই তো মনে হয়। বোমেশ বলল, 3 জন হতে বাধা নেই। মনে করো প্রথমে একজন হত্যাকারী ভিকিরিকে সজারুর কাঁটা দিয়ে খুন করল, তাই দেখে আরেকজন হত্যাকারীর মাথায় আইডিয়া খেলে গেল, সে একজন ঘুমন্ত মজুরকে কাঁটা দিয়ে খুন করল। তারপর আর বলতে হবে না, বুঝেছি। 3 নম্বর হত্যাকারী তাই দেখে একজন দোকানদারকে খুন করল। বোমেশ বলল, সম্ভব, কিন্তু যা সম্ভব তাই ঘটেছে এমন কথা বলা যায় না। তার চেয়ে ঢের বেশি ইঙ্গিতপূর্ণ কথা হচ্ছে, যারা খুন হয়েছে তাদের মধ্যে একজন ভিকিরি, একজন মজুর এবং একজন দোকানদার। এর মধ্যে ইঙ্গিতপূর্ণ কি আছে আমার বুদ্ধির অগম্য। তোমরা গল্প করো, আমি শুতে চললাম। অজিত উঠে গেল। তার আর রহস্য রোমাঞ্চের দিকে ঝোঁক নেই। রাখালবাবু বোমেশের পানে চেয়ে মৃদু হাসলেন, তারপর গম্ভীর হয়ে বললেন, সত্যিই কি পাগলের কাজ? নইলে 3 জন ভিন্ন স্তরের লোককে খুন করবে কেন? কিন্তু পাগল হলে কি সহজে ধরা যেত না? বোমেশ বলল, পাগল হলেই ন্যাল্লা খ্যাপা হয় না। অনেক পাগল আছে যারা এমন ধূর্ত যে তাদের পাগল বলে চেনাই যায় না। রাখালবাবু বললেন, তা সত্যি। বেমেশদা, আপনি যতাই থিওরি তৈরি করুন, আপনার অন্তরের বিশ্বাস একটা লোকই 3টে খুন করেছে। আমারও তাই বিশ্বাস। এখন বলুন দেখি, যে লোকটা খুন করেছে সে পাগল, এই কি আপনার অন্তরের বিশ্বাস? বোমেশ দ্বিধাভরে খানিকক্ষণ চুপ করে রইল। তারপর কি একটা বলবার জন্য মুখ তুলেছে, এমন সময় দ্রুত ছন্দে টেলিফোন বেজে উঠল। বোমেশ টেলিফোন তুলে নিয়ে কিছুক্ষণ শুনল, তারপর রাখালবাবুর দিকে এগিয়ে দিয়ে বলল, তোমার কলা। ফোন হাতে নিয়ে রাখালবাবু বললেন, হ্যালো। তারপর অপরপক্ষের কথা শুনতে শুনতে তার মুখের ভাব বদলে যেতে লাগল। শেষে, আচ্ছা আমি আসছি বলে তিনি আস্তে আস্তে ফোন রেখে দিলেন। বললেন, আবার সজারুর কাটা, এই নিয়ে 4 বার হলো, এবার উচ্চশ্রেণীর ভদ্রলোক। কিন্তু আশ্চর্য, ভদ্রলোক মারা যাননি, তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। বোমেশ চেয়ার থেকে লাফ দিয়ে উঠে বলল, মারা যাননি? রাখালবাবু বললেন, না, কি যেন একটা রহস্য আছে। আমি চলি, আসবেন নাকি? বোমেশ বলল, অবশ্য। দক্ষিণ কলকাতার ইমপ্রুভমেন্ট ট্রাস্টের নতুন রাস্তার ওপর একটি ছোট দোতলা বাড়ি। বাড়ির চারিদিকে বেশ খানিকটা খোলা জায়গা, পাঁচিল দিয়ে ঘেরা। খোলা জায়গায় এখানে ওখানে কয়েকটা অনাদৃত ফুলের গাছ। বাড়িটি কিন্তু অনাদৃত নয়। বাড়ির বহিরঙ্গ যেমন ফিকে নীল রঙে রঞ্জিত এবং সুশ্রী, ভিতরটিও তেমনি পরিচ্ছন্ন, ছিমছাম। নিচের তলায় একটি বসবার ঘর, তার সঙ্গে খাবার ঘর, রান্নাঘর এবং চাকরের ঘর। দোতলায় তেমনি একটি অন্তরঙ্গ বসবার ঘর এবং 2টি শয়নকক্ষ। বছর 4-5 আগে যিনি এই বাড়িটি প্রৌঢ় বয়সে তৈরি করিয়েছিলেন, তিনি এখন গতাসু। তার একমাত্র পুত্র দেবাশিস এখন সস্ত্রীক এই বাড়িতে বাস করে। একদিন চৈত্রের অপরাহ্নে দোতলার বসবার ঘরে দীপা একলা বসে রেডিও শুনছিল। দীপা দেবাশিসের বউ। মাত্র 2 মাস তাদের বিয়ে হয়েছে। দীপা একটি আরাম কেদারায় হেলান দিয়ে পা ছড়িয়ে বসেছিল। ঘরে আসবাব বেশি নেই। একটি নিচু টেবিল ঘিরে কয়েকটি আরাম কেদারা, দেয়াল ঘেঁষে একটি তক্তপোষ, তার ওপর ফরাস ও মোটা তাকিয়া। এছাড়া ঘরে আছে রেডিওগ্রাম এবং এক কোণে টেলিফোন। রেডিওগ্রামের ঢাকনির ভিতর থেকে গানের মৃদু গুঞ্জন আসছিল। ঘরটি ছায়াচ্ছন্ন, দৌড় জানিলা ভেজানো। দীপা চেয়ারের পিঠে মাথাটা এলিয়ে দিয়ে চোখ বুজে শুয়েছিল। বাড়িতে একলা তার সারা দুপুর এমনিভাবেই কাটে। দীপার এই আলস্য শিথিল চেহারাটি দেখতে ভালো লাগে। তার রং ফর্সাই বলা যায়। মুখের গড়ন ভালো।
কিন্তু ভ্রুয়ের ঋজু রেখা এবং চিবুকের দৃঢ়তা মুখে একটা অপ্রত্যাশিত বলিষ্ঠতা এনে দিয়েছে মনে হয়। এ মেয়ে সহজ নয়, সামান্য নয়। ঘড়িতে ঠুং ঠুং করে 5টা বাজল। দীপার চোখ দুটি অমনি খুলে গেল। সে ঘড়ির দিকে একবার তাকিয়ে রেডিও বন্ধ করে দিল। তারপর উঠে বাইরের দরজার দিকে চলল। দরজা খুলতেই সামনে সিঁড়ি নেমে গেছে। দীপা সিঁড়ির মাথায় দাঁড়িয়ে সামনের দিকে ঝুঁকে ডাকল, নকুল। নকুল বাড়ির একমাত্র চাকর এবং পাঁচক, সাবেক কাল থেকে আছে। সে একতলার খাবার ঘর থেকে বেরিয়ে এসে উঁচু দিকে চেয়ে বলল, হ্যাঁ বৌদি, দাদাবাবুর জলখাবার তৈরি আছে। দীপা তখন গায়ের শিথিল কাপড় চোপড় গুছিয়ে নিয়ে সিঁড়ি দিয়ে নামতে লাগল। সিঁড়ির শেষ ধাপে পৌঁছেছে এমন সময় কিড়িং কিড়িং শব্দে সদর দরজার ঘণ্টি বেজে উঠল। দীপা গিয়ে দোর খুলে দিল। কোট প্যান্ট পরা দেবাশিস প্রবেশ করল। দুজনে দুজনের মুখের পানে তাকাল, কিন্তু তাদের মুখে হাসি ফুটল না। এদের জীবনে হাসি সুলভ নয়। দীপা নিরুৎসুক সুরে বলল, জলখাবার তৈরি আছে। দেবাশিস কণ্ঠস্বরে শিষ্ঠতার প্রলেপ মাখিয়ে বলল, বেশ বেশ, আমি জামাকাপড় বদলে এক্ষুনি আসছি। সে তরতর করে সিঁড়ি দিয়ে ওপরে উঠে গেল। দীপা মন্থর পদে খাবার ঘরে গিয়ে টেবিলের এক পাশে বসিল। লম্বাটে ধরনের খাবার টেবিল, 4 জনের মতো জায়গা, গাদাগাদি করে 6 জন বসা চলে। দীপা এক প্রান্তে বসে দেখতে লাগল নকুল 2টি প্লেটে খাবার সাজাচ্ছে, লুচি ভাজা, আলুর দম, বাড়িতে তৈরি সন্দেশ। নকুল মানুষটি বেটে খাটো, মাথার চুল পেকেছে, কিন্তু শরীর বেশ নিটোল। বেশি কথা কয় না, কিন্তু চোখ দুটি সতর্ক এবং জিজ্ঞাসু। দীপা তার দিকে তাকিয়ে তাকিয়ে ভাবতে লাগল, নকুল নিশ্চয়ই বুঝতে পেরেছে। তবু নকুলের সামনে ধোকার টাঁটি শুরু রাখতে হয়। শুধু নকুল কেন, পৃথিবী শুদ্ধ লোকের সামনে। বিচিত্র তাদের বিবাহিত জীবন। ধুতি পাঞ্জাবি পরে দেনাশিস নেমে এলো। এক হারা দীঘল চেহারা, ফর্সা সুশ্রী মুখ, বয়স 27 কি 28। সে টেবিলের অন্য প্রান্তে এসে বসতেই নকুল খাবারের প্লেট এনে তার সামনে রাখল। দীপার দিকে ঘাড় ফিরিয়ে বলল, তোমাকেও দেব নাকি বৌদি? দীপা মাথা নেড়ে বলল, না, আমি পরে খাব। দেবাশিসের সঙ্গে একসঙ্গে খাওয়া এখনও তার অভ্যাস হয়নি। তার বাপের বাড়িতে অন্য রকম রেওয়াজ। পুরুষদের খাওয়া শেষ হলে তবে মেয়েরা খেতে বসে। দীপা সহজে অভ্যাস ছাড়তে পারে না। তবু রাত্রির আহারটা দুজনে টেবিলের 2 প্রান্তে বসে সম্পন্ন করে, নইলে নকুলের চোখেও বড় বিস্মৃদ্ধ দেখাবে। কিছুক্ষণ কোনো কথাবার্তা নেই। দেবাশিস এক মনে লুচি আলুর দম খাচ্ছে। দীপা যা হোক একটা কোনো কথা বলতে চাইছে, কিন্তু কি বলবে ভেবে পাচ্ছে না। পিছন থেকে নকুলের সতর্ক চক্ষু তাদের লক্ষ্য করছে। শেষ পর্যন্ত দেবাশিসই প্রথম কথা কইল। সোজা হয়ে বসে দীপার পানে চেয়ে একটু হেসে বলল, আজ একটা নতুন ক্রিম তৈরি করেছি। দেবাশিসের কাজকর্ম সম্বন্ধে দীপা কখনো ঔৎসুক্য প্রকাশ করেনি, কিন্তু এখন সে আগ্রহ দেখিয়ে বলল, তাই নাকি? কিসের ক্রিম? দেবাশিস বলল, মুখে মাখার ক্রিম। ও মা, সত্যি? কেমন গন্ধ? তা আমি কি করে বলবো, যারা মাখবে তারা বলতে পারবে। তা বাড়িতে একটু যদি আনো, আমি মেখে দেখতে পারি। দেবাশিস হাসি মুখে মাথা নাড়ল। তোমার এখন মাখা চলবে না, অন্য লোকের মুখে মাখিয়ে দেখতে হবে মুখে ঘা বেরোয় কিনা। পরীক্ষা না করে বলা যায় না। কার মুখে মাখিয়ে পরীক্ষা করবে? ফ্যাক্টরির দারোয়ান ফৌজদার সিংয়ের মুখে মাখিয়ে দেখব। তার গালের চামড়া হাতির চামড়ার মতো। দীপার মুখে হাসি ফুটল। সে যে নকুলের সামনে অভিনয় করছে তা ক্ষণকালের জন্যে বিস্মৃত হয়েছিল। দেবাশিসের মুখের হাসি তার মুখে সংক্রামিত হয়েছিল। আহার শেষ করে দেবাশিস উঠল। দুজনে খাবার ঘর থেকে বেরিয়ে সিঁড়ির নিচে এসে দাঁড়াল। দেবাশিস হঠাৎ আগ্রহ ভরে বলল, দীপা, আজ উৎপলা সিনেমাতে একটা ভালো ছবি দেখাচ্ছে, দেখতে যাবে? দেবাশিস আগে কখনো দীপককে সিনেমায় নিয়ে যাবার প্রস্তাব করেনি। দীপার শরীরের ভিতর দিয়ে একটা বৈদ্যুতিক শিহরণ বয়ে গেল। তারপরই মন শক্ত হয়ে উঠল। সে অন্যদিকে তাকিয়ে বলল, না, আমি যাব না। দেবাশিসের মুখ স্লান হয়ে গেল, তারপর গভীর হয়ে উঠল। সে কিছুক্ষণ দীপার পানে চেয়ে থেকে বলল, ভয় নেই, সিনেমা ঘরের অন্ধকারে আমি তোমার গায়ে হাত দেব না। আবার দীপার শরীর কেঁপে উঠল, কিন্তু সে আরও শক্ত হয়ে বলল, না, সিনেমা আমার ভালো লাগে না। এই বলে সে সিঁড়ি দিয়ে ওপরে উঠতে লাগল। দেবাশিস ওপর দিকে তাকিয়ে শুকনো গলায় বলল, আমি নৃপতিদার বাড়ি যাচ্ছি, 8:30 হবে। সদর দরজা খুলে দেবাশিস বাইরে এলো।
দোরের সামনে তার ফিয়াট গাড়িটা দাঁড়িয়ে আছে। কাজ থেকে ফিরে এসে সে গাড়িটা দোরের সামনে দাঁড় করিয়ে রেখেছিল। ভেবেছিল সিনেমা দেখতে যাবার প্রস্তাব করলে দীপা অমত করবে না। তার মন সহজে তিক্ত হয় না। আজ কিন্তু তার মন তিক্ত হয়ে উঠল। এতটুকু বিশ্বাস দীপা তাকে করতে পারে না। এই 2 মাস দীপা তার বাড়িতে আছে, কোনো দিন কোনো ছুতো এসে দীপার গায়ে হাত দেয়নি, নিজের দাম্পত্য অধিকার জারি করেনি। তবে আজ দীপা তাকে এমনভাবে অপমান করল কেন? দেবাশিস গাড়ির চালকের আসনে বসে গাড়িতে স্টার্ট দিল। বাড়ির পিছন দিকে গাড়ি রাখার ঘর, সেখানে গাড়ি রেখে সে পায়ে হেঁটে বেরোল। নৃপতি লাহার বাড়ি 5 মিনিটের রাস্তা। নৃপতির বৈঠক ঘরে রোজ সন্ধ্যের পর আড্ডা বসে। দেবাশিস প্রায়ই সেখানে যায়। দীপা ওপরে এসে আবার আরাম কেদারায় এলিয়ে পড়ল। তার মনের মধ্যে 10 দিক তোলপাড় করে ঝড় বইছে, সারা গায়ে অসহ্য ছটফটানি। অভ্যাস বসেই সে হাত বাড়িয়ে রেডিওগ্রাম চালিয়ে দিল। কোনো একটি মহিলা ইনিয়ে বিনিয়ে আধুনিক গান গাইছেন। কিছুক্ষণ শোনার পর সে রেডিও বন্ধ করে দিয়ে চোখ বুজে চুপ করে রইল। কিন্তু বুকের মধ্যে ঝড়ের আপসানি কমল না। তখন সে উঠে অশান্তভাবে ঘরময় ঘুরে বেড়াতে লাগল। অস্ফুট স্বরে নিজেই নিজেকে প্রশ্ন করল, এভাবে আর কতদিন চলবে? দীপা যদি হালকা চরিত্রের মেয়ে হতো তাহলে তার জীবনে বোধহয় কোনো ঝড়ঝাপটাই আসত না। দীপা বনেদি বংশের মেয়ে, এক সময় খুব বলবলাও ছিল, তালুক মুলুক ছিল। এখন অনেক কমে গেছে, তবু মরা হাতি লাখ টাকা। বলবলাও কমলেও বংশের মর্যাদাবোধ আর গোড়ামি তিলমাত্র কমেনি। দীপার ঠাকুরদা উদয় মাধব মুখুজে এখনও বেঁচে আছেন। তিনিই সংসারের কর্তা। একসময় একটি বিখ্যাত কলেজের প্রিন্সিপাল ছিলেন। হঠাৎ পঙ্গু হয়ে পড়ার ফলে অবসর নিতে হয়েছে। বাড়িতেই থাকেন এবং নিজের শয়নকক্ষ থেকে প্রচণ্ড দাপটে বাড়ি শাসন করেন। ঠাকুরদা ছাড়া বাড়িতে আছেন দীপার বাবা, মা এবং দাদা। বাবা নীল মাধব, বয়স্ক লোক, কলেজে অধ্যাপনা করেন। মা গোবেচারি ভালো মানুষ, কারোর কথায় থাকেন না, নীরবে সংসারের কাজ করে যান। দাদা বিজয় মাধব দীপার চেয়ে 4-5 বছরের বড়। সে সংস্কৃত ভাষায় MA পাশ করে কলেজে অধ্যাপনার কাজে ঢোকার চেষ্টা করছে। দীপার বাবা এবং দাদা দুজনেই তেজস্বী পুরুষ, কিন্তু তারা বাড়িতে উদয় মাধবের হুকুম বেদবাক্য মনে করেন এবং বাইরে বংশগৌরবের ধ্বজ তুলে বেড়ান। বংশটা একাধারে সম্ভ্রান্ত, উচ্চশিক্ষিত এবং প্রাচীনপন্থী। এই বংশের একমাত্র মেয়ে দীপা। তাকে মেয়ে স্কুল থেকে সিনিয়র কেমব্রিজ পাশ করানো হয়েছিল। তারপর তার পড়াশোনা বন্ধ হলো। তার জন্যে পাল্টি ঘরের ভালো পাত্র খোঁজা আরম্ভ হলো। কাল ধর্মে তাকে পর্দার মধ্যে আবদ্ধ রাখা গেল না, বটে একলা বাইরে যাবার অনুমতি নেই। বাইরে যেতে হলে বাপ কিংবা ভাই সঙ্গে থাকবে। দীতা বাড়িতেই থাকে। গৃহকর্মে রান্নাঘরে মাকে সাহায্য করে। অবসর সময়ে গল্প উপন্যাস পড়ে, রেডিওতে গান শোনে। কিন্তু মন তার বিদ্রোহে ভরা। তার মনের একটা স্বাধীন সত্তা আছে, নিজস্ব মতামত আছে। সে মুখ বুজে বাড়ির শাসন সহ্য করে, বটে তার মনে সুখ নেই। মেয়ে হয়ে বাংলাদেশে জন্মেছে বলে কি তার কোনো স্বাধীনতা নেই? অন্য দেশের মেয়েদের তো আছে। ঠাকুরদা উদয় মাধব পঙ্গুতার জন্যেই বোধহয় বাড়িতে বন্ধু সমাগম পছন্দ করতেন, লোকজনকে খাওয়াতে ভালোবাসতেন। একটা কোনো উপলক্ষ পেলেই নিজের প্রবীণ বন্ধুদের নিমন্ত্রণ করতেন। নীল মাধব এবং বিজয় মাধবের বন্ধুরাও নিমন্ত্রিত হতেন। বৃদ্ধ 3 তলায় সমবেত হতেন। প্রৌঢ় অধ্যাপকেরা বসতেন দোতলায় এবং একতলায় বৈঠক ঘরে ছেলে ছোকরার দল গান বাজনা হইহুল্লোড় করত। মাসে 2 মাসে এই রকম অনুষ্ঠান লেগেই থাকত। দীপা অতিথিদের সকলের সামনেই বেরোত, কোনো বারণ ছিল না। ঠাকুরদার বন্ধুরা নাতনি সম্পর্কে তার সঙ্গে সেকালে রসিকতা করতেন। বাপের বন্ধুরা তাকে স্নেহ করতেন, আর দাদার বন্ধুরা তাকে নিজেদের সমান মর্যাদা দিত। মেয়ে বলে অবহেলা করত না। সে প্রয়োজন হলে তাদের সঙ্গে 2-4টি কথাও বলত। তাদের মধ্যে যখন গানবাজনা হতো তখন সে দোরের কাছে দাঁড়িয়ে শুনত। এইসব ক্রিয়াকর্মে তার মন ভারী উৎফুল্ল হয়ে উঠত, যদিও বাইরে তার বিকাশ খুব অল্পই চোখে পড়ত। দীপা ভারী চাপা প্রকৃতির মেয়ে, এইভাবে চলছিল। তারপর একদিন দীপার মানস লোকে একটি ব্যাপার ঘটল। নবযৌবনের স্বভাবধর্মে সে প্রেমে পড়ল। যার সঙ্গে প্রেমে পড়ল সেও তার অনুরাগী, কিন্তু মাঝখানে দুর্লঙ্ঘ বাধা, প্রেমিকের জাত আলাদা। দুপুরবেলা যখন বাড়ি নিশুথি হয়ে যায় তখন দীপা নিচের বসবার ঘরে দোর ভেজিয়ে দিয়ে টেলিফোনের সামনে বসে চোখে প্রতীক্ষ নিয়ে বসে থাকে। টেলিফোন বাজিলেই সে যন্ত্র তুলে নেয়।
সাবধানে 2-4টি কথা হয়, তারপর সে টেলিফোন রেখে দেয়। কেউ জানতে পারে না। সন্ধেবেলা দীপা জানলার সামনে দাঁড়িয়ে থাকে। সামনের ফুটপাত দিয়ে তার প্রেমিক চলে যায়, তার পানে চাইতে চাইতে যায়। এইভাবে তাদের দেখা হয়, কিন্তু কাছে এসে দেখা করার সুযোগ নেই। সকলে জানতে পারবে। এদিকে দীপার জন্যে পাত্রের সন্ধান শুরু হয়ে গেছে, কিন্তু পাল্টি ঘর যদি পাওয়া যায় তো পাত্র পছন্দ হয় না, পাত্র যদি পছন্দ হয় তো ঠিকুজি কোষ্ঠীর মিল হয় না। বিয়ের কথা মোটেই এগোচ্ছে না। পৌষ মাসের শেষের দিকে একদিন দুপুরবেলা দীপা টেলিফোনে তার প্রেমিকের সঙ্গে চুপি চুপি পরামর্শ করল। তারপর কোমরে আঁচল জড়িয়ে তেতলায় দাদুর সঙ্গে দেখা করতে গেল। দীপা সাহসিনী মেয়ে, কিন্তু তার সাহসের সঙ্গে খানিকটা একগুয়েমি মেশানো আছে। দাদুর সঙ্গে তার সম্বন্ধ বড় বিচিত্র। সে দাদুকে যত ভালোবাসে, বাড়িতে আর কাউকে এত ভালোবাসে না, কিন্তু সেই সঙ্গে সে দাদুকে ভয়ও করে। তিনি তার কোনো কাজে অসন্তুষ্ট হবেন এ কথা ভাবতেই সে ভয়ে কাটা হয়ে যায়। তাই সিঁড়ি দিয়ে ওপরে উঠতে উঠতে তার উড়ু আর হাঁটু অল্প কাঁপতে লাগল। উদয়মাধব মুখুজে একদিন বুড়ো বয়সে সিঁড়ি দিয়ে নামতে গিয়ে পা পিছলে পড়ে যান। তার মেরুদণ্ডে গুরুতর আঘাত লাগে। এই আঘাতের ফলে তার নিম্নাঙ্গ পক্ষাঘাতে পঙ্গু হয়ে যায়। চলে ফিরে বেড়াবার ক্ষমতা আর থাকে না। এছাড়া তার স্বাস্থ্য বেশ ভালোই। দোহারা গড়নের শরীর, মুখের চওড়া চোয়ালে প্রবল ব্যক্তিত্বের ছাপ। 70 বছর বয়সেও মানসিক শক্তি বিন্দুমাত্র কমেনি। যে দাপট নিয়ে তিনি কলেজের অধ্যক্ষতা করতেন, সেই দাপট পূর্ণ মাত্রায় বিদ্যমান আছে। তার চিরদিনের অভ্যেস হুঙ্কার দিয়ে কথা বলা। এখনও তিনি হুঙ্কার দিয়েই কথা বলেন। দীপা তেতলায় দাদুর ঘরে ঢুকে দেখল তিনি বিছানায় আধ শোয়া হয়ে খবরের কাগজ পড়ছেন। তিনি প্রত্যহ 2টি খবরের কাগজ পড়েন, সকালবেলা ইংরেজি কাগজ আর দুপুরে দিবানিদ্রা পর বাংলা। দীপাকে দেখে উদয়মাধব কাগজ নামালেন, হুঙ্কার দিয়ে বললেন, এই যে দীপঙ্করী, আজকাল তোমাকে দেখতে পাই না কেন, কোথায় থাকো? দীপার নাম শুধুই দীপা, কিন্তু উদয়মাধব তাকে দীপঙ্করী বলেন। ঠাকুরদার চিরপরিচিত সম্ভাষণ শুনে তার ভয় অনেকটা কমল। সে খাটের পায়ের দিকে বসে বলল, আজ সকালেই তো দেখেছেন দাদু, আমি আপনার চা আর ওষুধ নিয়ে এলুম না? উদয়মাধব বললেন, ও হে, তাই নাকি? আমি লক্ষ্য করিনি। তা এখন কি মতলব? দীপা হঠাৎ উত্তর দিতে পারল না, মাথা হেঁট করে বসে রইল। যে কথা বলতে এসেছে তা সহজে বলা যায় না। উদয়মাধব কিছুক্ষণ তার পানে চেয়ে অপেক্ষা করলেন, তারপর স্বভাবসিদ্ধ হুঙ্কার ছাড়লেন। কি হয়েছে? দীপা তার মনের সমস্ত সাহস একত্র করে দাদুর দিকে ফিরল। তার চোখে চোখ রেখে ধীর স্বরে বলল, দাদু, আমি একজনকে বিয়ে করতে চাই, কিন্তু তার জাত আলাদা। আপনার আপত্তি আছে? উদয়মাধব ক্ষণেকের জন্য যেন হতবুদ্ধি হয়ে গেলেন। তারপর ধর্মড় করে বিছানায় উঠে বসে হুঙ্কার দিলেন, কি বললে? একজনকে বিয়ে করতে চাও? এসব আজকাল হচ্ছে কি? নিজের ইচ্ছায় বিয়ে করবে? তুমি কি শ্লেচ্ছ বংশের মেয়ে? দীপা নতমুখে চুপ করে বসে রইল। উদয়মাধব হুঙ্কারের পর হুঙ্কার দিয়ে বক্তৃতা চালাতে লাগলেন। একটানা হুঙ্কার শুনে নিচে থেকে দীপার মা আর দাদা বিজয়া মাধব ছুটে এলো। 2-একটা ঝি চাকরও দোরের কাছে থেকে উঁকি ঝুঁকি মারতে লাগল। দীপা কাঠ হয়ে বসে রইল। আধ ঘন্টা পরে লেকচার শেষ করে উদয়মাধব বললেন, আর যেন কোনোদিন তোমার মুখে কথা শুনতে না পাই। তুমি এই বংশের মেয়ে, আমার নাতনি। আমি দেখে শুনে যার সঙ্গে তোমার বিয়ে দেব তাকেই তুমি বিয়ে করবে। যাও। দীপা নিচে নেমে এলো। বিজয়ও তার সঙ্গে সঙ্গে এলো। দীপা নিজের শোবার ঘরে ঢুকতে যাচ্ছে, বিজয় কটমট তাকিয়ে কড়া সুরে বলল, এই শোন, কাকে বিয়ে করতে চাস? জলজলে চোখে দীপা ফিরে দাঁড়ালো। তীব্র চাপা স্বরে বলল, বলবো না, মরে গেলেও বলবো না। এই বলে নিজের ঘরে ঢুকে দড়াম করে দোর বন্ধ করে দিল। অতঃপর দীপা বাড়িতে প্রায় নজরবন্দি হয়ে রইল। আগে যদি বা 2-একবার নিজের সখীদের কাছে যাবার জন্যে বাড়ির বাইরে যেতে পেত, এখন আর তাও নয়। সর্বদা বাড়ির সবাই যেন শতচক্ষু হয়ে তার ওপর নজর রেখেছে। কেবল দুপুরবেলা ঘণ্টাখানেকের জন্যে সে দৃষ্টিবন্ধন থেকে মুক্তি পায়। তার মা নিজের ঘরে গিয়ে একটু চোখ বোঝেন। তার দাদা বিজয় কাজের তদবিরে বেরোয়। বাবা নীলমাধব 10টার আগেই কলেজে চলে যান। দাদু তেতলায় নিজের ঘরে আবদ্ধ থাকেন। সুতরাং দীপাকে কেউ আগলাতে পারে না। দীপাও বিদ্রোহের কোনো লক্ষণ প্রকাশ করে না। বস্তিত বাড়ির লোকের ধারণা হয়েছিল পিতামহের লেকচার শুনে দীপার দিব্য জ্ঞান হয়েছে, সে আর কোনো গোলমাল করবে না। দুপুরবেলা যে টেলিফোন সক্রিয় হয়ে ওঠে তা কেউ জানে না। তারপর একদিন ঘটনাচক্রে বিজয় দুপুরবেলা সকাল সকাল বাড়ি ফিরছিল।
সে আজ যার সঙ্গে দেখা করতে গেছিল তার দেখা পায়নি, তাই তাড়াতাড়ি বাড়ি ফিরছে। বাড়ির কাছাকাছি এসে সে দেখতে পেল দীপা বাড়ি থেকে বেরিয়ে সোজা বালিগঞ্জ রেল স্টেশনের দিকে যাচ্ছে। বিজয়ের চোখ দুটো জলজল করে উঠল। একনা দীপা কোথায় যাচ্ছে? দীপার বান্ধবী শুভ্রার বাড়িতে। কিন্তু শুভ্রার বাড়ি তো এদিকে নয়, ঠিক উল্টো দিকে। অন্য কোনো বান্ধবীও এদিকে থাকে না। বিজয় সজোরে পা চালিয়ে দীপাকে ধরবার উদ্দেশ্যে চলল। এই, কোথায় যাচ্ছিস? তীর বিদ্ধের মতো দীপা ফিরে দাঁড়ালো। সামনেই দাদা। বিজয় কড়া সুরে বলল, একলা কোথায় যাচ্ছিস? দীপার মুখে কথা নেই। সে একবার ঢোক গিলল। বিজয় গলা আরও চড়িয়ে বলল, কার হুকুমে একলা বাড়ি থেকে বেরিয়েছিস? চল, ফিরে চল। এবার দীপার মুখ থেকে কথা বেরোলো, যাব না। রাস্তায় বেশি লোক চলাচল ছিল না, যারা ছিল তারা ঘাড় ফিরিয়ে তাকাতে লাগল। দীপা দাঁড়িয়ে আছে দেখে বিজয় বলল, ভালো কথায় যাবি না চুলের মুঠি ধরে টেনে নিয়ে যাব? দীপার বুক ফেটে কান্না এলো। রাস্তার মাঝখানে একই কেলেঙ্কারি, এখনই হয়তো চেনা লোক কেউ দেখতে পাবে। দীপা কোনো মতে দুরন্ত কান্না চেপে বড়শির মাছের মতো বাড়ির দিকে ফিরে চলল। বিজয় বাড়ি ঢুকে মা মা বলে দুবার ডাক দিয়ে বসবার ঘরে ঢুকালো। দীপা আর দাঁড়ালো না, দোতলায় উঠে নিজের ঘরে দৌড় বন্ধ করল। বিজয় বসবার ঘরে ঢুকতেই তার নজরে পড়ল টেলিফোন যন্ত্রের নিচে এক টুকরো সাদা কাগজ চাপা রয়েছে। কাছে গিয়ে কাগজ টুকরোটা তুলে পড়ল। তাতে লেখা রয়েছে, আমি যাকে বিয়ে করতে চাই তার সঙ্গে চলে যাচ্ছি, তোমরা আমার খোঁজ করো না। দীপা। এতটা বিজয়ও ভাবতে পারেনি। সে চিঠি নিয়ে শটান ঠাকুরদার কাছে গেল। বাবা মাও জানতে পারলেন, কিন্তু ঝি চাকরের কাছে কথাটা লুকিয়ে রাখতে হলো। উদয়মাধব গুম হয়ে রইলেন, হুঙ্কার দিয়ে বক্তৃতা করলেন না। ভিতরে ভিতরে দীপার অপর পীড়ন চলতে লাগল। যার সঙ্গে পালিয়ে যাচ্ছিল সে কে, নাম কি? দীপা কিন্তু মুখ টিপে রইল, নাম বলল না। নিভৃত পারিবারিক মন্ত্রণায় স্থির হল সবাগ্রে দীপার বিয়ে দেওয়া দরকার। যেখান থেকে হোক পাল্টি ঘরের সৎ পাত্র চাই, আর দেরি নয়। বাড়ির মধ্যে সকলের চেয়ে বিজয়ের দুশ্চিন্তা বেশি। তার স্বভাব একটু তীব্র গোছের। তার বোন কোনো অজানা লোকের সঙ্গে ঘর ছেড়ে বেরিয়ে যাচ্ছে, এ লজ্জা যেন তারই সবচেয়ে মর্মান্তিক। সে উঠে পড়ে লেগে গেল পাত্র খুঁজতে। পাড়ার নৃপতি লাহার বাড়িতে কয়েকটি যুবকের আড্ডা বসত। আগে বলা হয়েছে, বিজয় এই আড্ডায় আসত। এখানে অন্য যারা আসত তাদের সঙ্গে তার ঘনিষ্ঠতা ছিল। নৃপতি লাহার সঙ্গে বিশেষ অন্তরঙ্গতা ছিল। নৃপতি লাহারা 7 পুরুষে বড় মানুষ, কিন্তু বর্তমানে সে ছাড়া বংশে আর কেউ নেই। সে উচ্চশিক্ষিত, বিশ্ববিদ্যালয়ের উপাধিধারী, সারাদিন লেখাপড়া নিয়ে থাকে, সন্ধ্যের পর আড্ডা জমায়। বিজয় একদিন বিকেলবেলা নৃপতির কাছে এলো। তখনও আড্ডা জমার সময় হয়নি। নৃপতি বাড়ির নিচের তলার বৈঠক ঘরে বসে একখানা বই পড়ছিল। এই ঘরটিতেই রোজ আড্ডা বসে। ঘরটি প্রকাণ্ড, সভাঘরের মতো। সাবেককালে এই ঘরে বাবুদের নাচ গানের মুজরো বসত। এককালে এই ঘরটি সোফা, চেয়ার প্রভৃতি দিয়ে সাজিয়ে ড্রয়িং রুমে পরিণত করা হয়েছে বটে, কিন্তু সেকালের গদিন মোড়া তক্তপোষ এখনও আসর জাপকিয়ে বসে আছে। তাছাড়া টেবিল হারমোনিয়াম আছে, পিয়ানো আছে, রেডিওগ্রাম আছে, আর আছে তাস, পাশা, ক্যারাম প্রভৃতি খেলার সরঞ্জাম। বিজয় ঘরে ঢুকে দেখল নৃপতি একলা আছে। বলল, নৃপতিদা, তোমার সঙ্গে আড়ালে একটা পরামর্শ আছে, তাই আগে ভাগে এলাম। নৃপতি বই মুড়ে বিজয়কে একটু ভালো করে দেখল, তারপর সোফায় নিজের পাশে হাত চাপড়ে বলল, এসো, বসো। বিজয় তার পাশে বসে কথা বলতে ইতস্তত করছে দেখে নৃপতি বলল, কিসের পরামর্শ? তখন বিজয় বলল, নৃপতিদা, দীপার জন্যে পাত্র খোঁজ হচ্ছে, কিন্তু মনের মতো পাত্র কোথাও পাওয়া যাচ্ছে না। তুমি তো অনেক খবর রাখো, একটা ভালো পাত্রের সন্ধান দাও না। নৃপতি হাত বাড়িয়ে নিকটস্থ টেবিল থেকে সিগারেটের টিন নিল। একটি সিগারেট ঠোঁটে ধরে বলল, হ্যাঁ, দীপার এখন বয়স কত? 17। আমাদের বংশে। নৃপতি দেশলাই জ্বালাবার উপক্রম করে বলল, তোমাদের বংশের কথা জানি, গৌরীদান করতে পারলেই ভালো। তা কিরকম পাত্র চাও? বিদ্বান হবে, পয়সা কড়ি থাকবে, চেহারা ভালো হবে, এই তো? বিজয় বলল, হ্যাঁ, কিন্তু তুমি আসল কথাটাই বললে না, পাল্টি ঘর হওয়া চাই। সিগারেট ধারিয়ে ধোঁয়া ছাড়তে ছাড়তে নৃপতির ঠোঁটের কোণে একটু ব্যঙ্গ হাসি খেলে গেল। সে বলল, তাও তো বটে, বংশের ধারা বজায় রাখতে হবে বই কি। তা তোমরা হলে গিয়ে মুখুজ্জে, সুতরাং চাটুজ্জে, বাড়ুজ্জে, গাঙ্গুলি বা ঘোষাল চাই। বারেন্দ্র চলবে না? না নৃপতিদা, জানোই তো আমরা আজ পর্যন্ত সাবেক চাল বজায় রেখে চলেছি। জানি বই কি, তোমরা হচ্ছে আরশোলা গোষ্ঠীর জীব। আরশোলা গোষ্ঠীর জীব মানে? আরশোলা অতি প্রাচীন জীব, কোটি কোটি বছর আগে জন্মেছিল, তারপর জীব জগতে অনেক বিবর্তন ঘটেছে।
কিন্তু আরশোলাই হয়ে গেছে, তাই আজকাল আর তাদের বেশি কদর নেই। সে যাই বলো, বর্ণাশ্রম ধর্ম আমি মেনে চলি। গীতায় শ্রী ভগবান বলেছেন, চাতুর্বর্ণং। নৃপতি অন্যমনস্ক হয়ে পড়ল। সিগারেট টানতে টানতে সে বোধ করি মনে মনে উপযুক্ত পাত্রের সন্ধান করছিল। সিগারেট শেষ করে সে বলল, একটা ছেলে আছে, কিন্তু তোমাদের পাল্টি ঘর কিনা খোঁজ নিতে হবে। তুমি আজ বাড়ি যাও, কাল খবর পাবে। আচ্ছা বলে বিজয় চলে গেল। নৃপতি কবজির ঘড়িতে দেখল 5টা বেজেছে। সিগারেটের টিন পকেটে নিয়ে সে রাস্তায় বেরিয়ে পড়ল। তার গন্তব্যস্থল বেশি দূর নয়, 5 মিনিটের রাস্তা। দেবাশিসের সদর দরজার ঘণ্টি টিপতেই নকুল এসে দৌড় খুলল। নৃপতি বলল, দেবাশিস বাবু আছেন? নকুল বলল, আগে তিনি এইমাত্র ফ্যাক্টরি থেকে বাড়ি ফিরেছেন। এই সময়ে দেখা গেল দেবাশিস সিঁড়ি দিয়ে নেমে আসছে। সে সদরদরের কাছে এলে নৃপতি একটু হেসে বলল, আমাকে আপনি চিনবেন না, আপনার বাবা শুভাশিস বাবুর সঙ্গে আমার সামান্য পরিচয় ছিল। আমার নাম নৃপতি লাহা। দেবাশিসের মুখেও হাসি ফুটল। আপনাকে চিনি না বটে, কিন্তু নাম জানি, আপনার বাড়িও দেখেছি। আসুন। সে নৃপতিকে বসবার ঘরের দিকে নিয়ে যেতে যেতে থমকে ফিরে দাঁড়িয়ে বলল, বসবার ঘরে না গিয়ে চলুন খাবার ঘরে যাই, চায়ের সময় হয়েছে। নৃপতি বলল, বেশ তো। দুজনে খাবার ঘরে গিয়ে টেবিলে বসল। দেবাশিস বলল, নকুল, আমাদের চা জলখাবার দাও। নৃপতি বলল, আমার চা হলেই চলবে। খেতে খেতে দুজনের কথা হতে লাগল। বছর 6-7 আগে দেবাশিসের বাবার সঙ্গে নৃপতির পরিচয় হয়েছিল। দেবাশিস তখন কলকাতায় থাকত না, দিল্লিতে পড়াশোনা করতে গিয়েছিল। শুভাশিসবাবু একদিন নৃপতির বাড়ির সামনে ফুটপাতের ওপর পা পিছলে পড়ে যান। নৃপতি তাকে বাড়িতে নিয়ে গিয়ে ফার্স্ট এড দিয়েছিল। তারপর শুভাশিসবাবু তার ফ্যাক্টরিতে তৈরি প্রচুর কেশতৈল, সাবান, কোন্ড ক্রিম প্রভৃতি তাকে উপহার দিয়েছিলেন। মাঝে মাঝে তার বাড়িতে এসে তত্ত্বতল্লাশ নিতেন। বছর 2 পরে তিনি যখন মারা গেলেন, তখন নৃপতি খবর পেল না। একেবারে খবর পেল মাস 3 পরে। এমনি কলকাতা শহর। শুভাশিসবাবুর মৃত্যু সংবাদ নৃপতিকে জানাবে এমন লোক কেউ ছিল না। দেবাশিস দিল্লিতে তার বাবার এক বন্ধুর বাড়িতে থেকে কলেজে পড়াশোনা করছিল। বাল্যকালেই তার মা মারা গিয়েছিলেন। বাবার বন্ধুটি ছিলেন দিল্লি বিশ্ববিদ্যালয়ের নামজাদা বিজ্ঞান অধ্যাপক। দেবাশিস এমএসসি পাশ করে দিল্লি থেকে চলে এলো। তার মাসখানেক পরেই তার বাবা মারা গেলেন। নৃপতি প্রশ্ন করল, আপনার বাড়িতে আর কেউ আছে? দেবাশিস বলল, আর কেউ নেই, আমি একা। কিংবা আমি আর নকুল বলতে পারেন। নকুল এ বাড়িতে আমি জন্মাবার আগে থেকে আছে। বিয়ে করেননি? লেখাপড়া শেষ করে ফিরে আসার পরেই বাবা মারা গেলেন, তারপর আর হয়ে ওঠেনি। ভালো কথা। আপনার উপাধি যখন ভট্ট, তখন নিশ্চয়ই ব্রাহ্মণ। গোত্র জানা আছে কি? যখন পইতে হয় শুনেছিলাম শাণ্ডিল্য গোত্র। বাড়ুজে। বাহ, বেশ। আচ্ছা, আমি যদি ঘটকালি করি আপনার আপত্তি হবে কি? দেবাশিস মুখে টিপে একটু হাসল, উত্তর দিল না। নকুল এতক্ষণ ঘরের কোণে দাঁড়িয়ে কথাবার্তা শুনছিল, এখন এগিয়ে এসে বলল, হ্যাঁ বাবু, আপনি করুন, ঘরে একটি বউ দরকার। আমি বুড়ো মানুষ আর কতদিন সংসার চালাবো? তাই হবে। নৃপতি চা শেষ করে উঠে দাঁড়াল। আজ চলি। আমার বাড়িতে রোজ সন্ধেবেলা আড্ডা বসে, পাড়ার ছেলেরা আসে। আপনিও আসেন না কেন? আচ্ছা, যাব। আজই চলুন না। দেবাশিস একটু ইতস্তত করে বলল, আজই? বেশ, চলুন। দুজনে বেরুল। তখন সন্ধে হয়ে এসছে। নৃপতির বাড়ির সামনে এসে তারা শুনতে পেল বৈঠকখানায় কেউ লঘু আঙুলের স্পর্শে পিয়ানো বাজাচ্ছে। বৈঠকখানা ঘরে 3টে উজ্জ্বল আলো জ্বলছে। কেবল একটি মানুষ ঘরে আছে। দেয়াল ঘেঁষা পিয়ানোর সামনে বসে আপন মনে বাজিয়ে চলেছে। নৃপতি দেবাশিসকে নিয়ে ঘরে ঢুকল। বলল, ওহে প্রবাল, দেখো আমাদের আড্ডা একটি নতুন সভ্য পাওয়া গেছে। এনার নাম দেবাশিস ভট্ট। প্রবাল নামধারী যুবক পিয়ানো থেকে উঠে এলো। নিরুৎসুক স্বরে বলল, পরিচয় দেওয়ার দরকার নেই। নৃপতি বলল, আগে থেকেই পরিচয় আছে নাকি? প্রবাল বলল, সামান্য, গরিবের সঙ্গে বড় মানুষের যতটুকু পরিচয় থাকা সম্ভব ততটুকুই। প্রবাল আবার পিয়ানোর সামনে গিয়ে বসল। টুংটাং করে একটা সুর বাজাতে লাগল। তার ভাবভঙ্গি দেখে বেশ বোঝা যায় দেবাশিসকে দেখে খুশি হয়নি। সে বয়সে দেবাশিসের চেয়ে 2-1 বছরের বড়। মাঝারি দৈর্ঘ্যের বলিষ্ঠ চেহারা। মুখের গড়নে বৈশিষ্ট্য না থাকলেও জৈব আকর্ষণ আছে। চোখের দৃষ্টি অপ্রসন্ন।
কিন্তু তার চেহারা যেমনই হোক সে ইতিমধ্যেই গায়ক হিসেবে বেশ নাম করেছে। তার কয়েকটা গ্রামোফোন রেকর্ড খুব জনপ্রিয় হয়েছে, রেডিও থেকেও মাঝে মাঝে ডাক পায়। প্রবালের সঙ্গে দেবাশিসের অনেকদিন দেখা সাক্ষাৎ হয়নি। একসময় তারা একসঙ্গে স্কুলে পড়ত, ভাবসাব ছিল। তারপর দেবাশিস স্কুল থেকে পাশ করে দিল্লিতে পড়তে চলে যায়। কয়েক বছর পরে এই প্রথম দেখা। এই কয়েক বছরের মধ্যে দেবাশিসের বাবা প্রজাপতি প্রসাধন প্রোডাক্টস নামে শৌখিন টয়লেট দ্রব্যের কারখানা খুলে বড় মানুষ হয়ে যান। আর প্রবালের বাবা হঠাৎ হার্ট ফেল করে মারা যাওয়ার ফলে তাদের সম্পন্ন অবস্থার খুবই অধোগতি হয়েছে। প্রবাল গান গেয়ে কোনো মতে টিকে আছে। প্রবালের কথা বলার ভঙ্গিতে দেবাশিস বেশ অপ্রস্তুত হয়ে পড়েছিল। নৃপতি তাকে ঘরের এক কোণে নিয়ে গিয়ে সোফায় পাশাপাশি বসে গল্প করতে লাগল। বলল, আমার আড্ডায় ৫-৬ জন আসে, কিন্তু সবাই রোজ আসে না। আজ আরও ২-৩ জন আসবে। নৃপতি দেবাশিসের সামনে সিগারেটের টিন খুলে ধরল। দেবাশিস মাথা নেড়ে বলল, ধন্যবাদ, আমি খাই না। নিজে একটা সিগারেট ধরিয়ে নৃপতি খাটো গলায় বলল, প্রবাল গাইয়ে বাজিয়ে লোক, একটু বেশি সেন্সিটিভ, আপনি কিছু মনে করবেন না, ক্রমে সব ঠিক হয়ে যাবে। এই সময় বাইরে থেকে একটি যুবক সদর দরজার সামনে এসে দাঁড়াল। সিল্কের লম্বা প্যান্ট আর বুশকোট পরা, সুগঠিত সুদর্শন চেহারা, ধারালো মুখে আভিজাত্যের ছাপ, বেশ দৃঢ় চরিত্রের ছেলে বলে মনে হয়। বয়স ২৪-২৫। তাকে দেখে নৃপতি বলল, এই যে কপিল, এসো পরিচয় করিয়ে দিই। কপিল বোস, দেবাশিস ভট্ট। নমস্কার প্রতিনমস্কারের পর কপিল বলল, নৃপতিদা, তোমার টেলিফোন একবার ব্যবহার করব। রাস্তায় আসতে আসতে একটা জরুরি কথা মনে পড়ে গেল। হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই। কপিল পাশের ঘরে চলে গেলে নৃপতি বলল, কপিল ছেলেটা ভালো, বাপ অগাধ বড় মানুষ, কিন্তু ওর কোনো বদ খেয়াল নেই। লেখাপড়া শিখেছে, টেনিস বিলিয়ার্ড খেলে, দিন কাটায়, রাত্রিরে দূরবীন লাগিয়ে আকাশের তারা গোনে। কেবল একটি দোষ, বিয়ে করতে চায় না। প্রবাল হঠাৎ পিয়ানো ছেড়ে উঠে দাঁড়াল। নৃপতির দিকে তাকিয়ে বলল, আজ চললাম নৃপতিদা। দেবাশিসকে সে লক্ষ্যই করল না। নৃপতি বলল, চললে? এত সকাল সকাল? রেডিওতে গাইতে হবে বুঝি? কাগজে যেন দেখলাম আজ রাত্রে তোমার প্রোগ্রাম আছে। প্রবাল বলল, প্রোগ্রাম আছে, কিন্তু গান আগেই রেকর্ড হয়ে গেছে, আমাকে স্টুডিও যেতে হবে না, আমি বাসায় যাচ্ছি। নৃপতি বলল, বাসায় যাচ্ছ? তোমার বউয়ের খবর ভালো তো? প্রবাল উদাসস্বলী বলল, তোমাদের বলিনি নৃপতিদা, বউ মাসখানেক আগে মারা গেছে। হার্টের রোগ নিয়ে জন্মেছিল। ডাক্তারিরা বলে ১২-১৪ বছরের মধ্যে অপারেশন না করালে এ রোগে কেউ ২১-২২ বছরের বেশি বাঁচে না। আমার শ্বশুর রোগ লুকিয়ে মেয়ের বিয়ে দিয়েছিল। আচ্ছা, চললাম। নৃপতি ও দেবাশিস স্তব্ধ হয়ে রইল। স্ত্রী মারা গেছে, অথচ আড্ডার কাউকে কিছু বলেনি। আপন মনে পিয়ানো বাজায় আর চলে যায়। নৃপতি জানত প্রবালের স্ত্রীর মরণাস্তক রোগ, কিন্তু খবর শুনে হঠাৎ তার মুখে কথা জোগাল না। এই সময় কপিল পাশের ঘর থেকে ফিরে এসে তাদের কাছে দাঁড়াল। সে প্রবালের কথাগুলো শুনতে পায়নি। তার দিকে তাকিয়ে বলল, বেশ তো পিয়ানো বাজাচ্ছিলে, চললে নাকি? একটা গান শোনাও না। প্রবাল তীব্র বিদ্বেষ ভরা চোখে তার পানে চেয়ে রুদ্ধস্বরে বলল, আমার গান বিনা পয়সায় শোনা যায় না, পয়সা খরচ করতে হয়। কপিল এরকম কড়া জবাবের জন্য প্রস্তুত ছিল না। সে একটু হক্কচকিয়ে গেল, তারপর সামলে নিয়ে হেসে উঠল। বলল, পয়সা খরচ করেই যদি গান শুনতে হয় তাহলে তোমার গান শুনব কেন? তোমার চেয়ে অনেক ভালো গাইয়ে আছে। প্রবাল আর দাঁড়াল না, হনহন করে ঘর থেকে বেরিয়ে গেল। কপিল একটা চেয়ারে বসে সিগারেট ধরালো। নৃপতি অপ্রতিভা মুখে বলল, আজ প্রবালের মেজাজটা ভালো নেই। কপিল বলল, প্রবালের মেজাজ সর্বদাই সপ্তমে চড়ে থাকে, ধাতুগত বিকার। ওর স্ত্রী মারা গেছে। কপিল চমকে হয়ে বলল, তাই নাকি? আমি জানতাম না। ছি ছি ছি, অসভ্যতা করে ফেলেছি। নৃপতি বলল, যাগ্গে, তুমি কেমন আছো বলো, কয়েকদিন তোমাকে দেখিনি। কপিল বলল, প্ল্যান করেছিলাম ব্যাঙ্গালোরে বেড়াতে যাব, কিন্তু প্ল্যান ভেস্তে গেল। ভেস্তে গেলি কেন? আমার সঙ্গে যার যাবার কথা ছিল সে যেতে পারল না। একলা বেরিয়ে সুখ নেই। তা বটে, কিন্তু তুমি বিয়ে করছো না কেন? বিয়ে করলে তো একটি চিরস্থায়ী সহযাত্রী পাবে। কপিল হেসে উঠল, থিয়েটারি কায়দায় বাহু প্রসারিত করে বলল, কবি বলেছেন হব না, তাপস নিশ্চয় যদি না মেলে তপস্বিনী। আমিও কবির দলে। নৃপতি বলল, কিন্তু শুনেছি তোমার বাবা তপস্বিনী জোটাবার ত্রুটি করেননি। গোটা 50টি সুন্দরী তপস্বিনী দেখেছেন, একটিও তোমার পছন্দ হলো না। কপিল একটু গভীর হয়ে বলল, সুন্দরী মেয়ে অনেক আছেন নৃপতিদা, কিন্তু শুধু সুন্দরী হলেই তো চলে না।
আমি এমন বউ চাই যার মন হবে আমার মনের সমান্তরাল, অর্থাৎ সমধর্ম। কথাটা বুঝেছেন? বুঝেছি। তুমি হুঁশিয়ার লোক। তা নিজে পছন্দ করে বিয়ে করো না কেন? তোমার বাবা নিশ্চয়ই অমত করবেন না। কপিল হেসে বলল, সেই চেষ্টাতেই আছি। তারপর সাধারণভাবে কথা হতে লাগল। দেবাশিস এতক্ষণ কেবল নিশ্চেষ্ট শ্রোতা ছিল, এখন সেও কথাবার্তায় যোগ দিল। দেবাশিসের পূর্ণতর পরিচয় শুনে কপিল বলল, আরে তাই নাকি? আপনিই প্রজাপতি প্রসাধন প্রোডাক্টস। আমরা যে বাড়িশুদ্ধ আপনার তেল, সাবান, মো, ক্রিম ব্যবহার করি, তা আদ্দিন আপনি ছিলেন কোথায়? দেবাশিস বলল, এখানেই ছিলাম, কিন্তু নৃপতিবাবুর সঙ্গে আলাপ ছিল না। আরও খানিকক্ষণ গল্পস্বল্প হল। চাকর এসে ছোট ছোট পেয়ালায় কফি দিয়ে গেল। ক্রমে 8টা বাজল। নৃপতি বলল, আজ বোধহয় আর কেউ আসবে না। দেবাশিস বলল, আজ উঠি। কপিল বলল, এরই মধ্যে? আমাদের আড্ডা 9টা সাড়ে 9টা পর্যন্ত চলে। দেবাশিস হেসে বলল, আবার আসব। নৃপতি জিজ্ঞেস করল, কাল আসতে পারবেন? দেবাশিস বলল, আচ্ছা, কাল আসব। পরদিন দেবাশিস একটু দেরি করে এলো। ইচ্ছে ছিল 8:30 9টা পর্যন্ত থেকে গল্পগুজব করবে। বাড়িতে রোজ সন্ধেবেলা একলা বিজ্ঞানের বই আর সাময়িক পত্র পড়ে কাটে। এখানে নতুন লোকের সঙ্গ পাওয়া যাবে। প্রবালের অসামাজিক ব্যবহার সত্ত্বেও নৃপতির আড্ডাটি তার ভাল লেগে গিয়েছিল। 6:30টার সময় নৃপতির বৈঠকখানায় গিয়ে দেবাশিস দেখল প্রবাল পিয়ানোর সামনে বসে চাবির ওপর আঙুল গুলোচ্ছে। কপিল এবং আরেকটি ছেলে তক্তপোষের পাশে বসে পাঞ্জা লড়ছে। নৃপতি এবং অন্য একটি যুবক পাশাপাশি বসে গল্প করছে। নৃপতি তাকে হাত তুলে ডাকল। দেবাশিস কাছে গেলে নৃপতি বলল, বসুন, এখানে পরিচয় করিয়ে দিই। দেবাশিস ভট্ট, বিজয়া মাধব মুখুজে। বিজয় হচ্ছে অধ্যাপক বংশের ছেলে। সম্প্রতি সংস্কৃতে MA পাশ করে অধ্যাপনার কাজ খুঁজে বেড়াচ্ছে। দেবাশিসের পূর্ণ পরিচয় নৃপতি আগেই বিজয়কে দিয়েছিল, আর পুনরাবৃত্তি করল না। বিজয় উৎসুক চোখে দেবাশিসকে দেখতে লাগল। নৃপতি তাদের মাঝখান থেকে উঠে পড়ল, বলল, তোমরা গল্প করো, আমি আসছি। বিজয় দেবাশিসের দিকে একটু ঘেঁষে বসল, বলল, এক পাড়াতে থাকি, একদিন আলাপ পরিচয় হয়নি, কি আশ্চর্য বলুন দেখি। চেহারা দেখেই দেবাশিসকে তার পছন্দ হয়েছিল। দীপার উপযুক্ত বর। যদিও কলকাতা শহরে পাশাপাশি বাস করেও আলাপ পরিচয় না হওয়াতে আশ্চর্য কিছু নেই, তবু দেবাশিস হাসি মুখে বলল, আশ্চর্য বই কি। ওদিকে কপিল আর অন্য ছেলেটির পাঞ্জা লড়া শেষ হয়েছিল। নৃপতি তাদের কাছে গিয়ে দাঁড়িয়ে বলল, কি হে খড়গবাহাদুর, তোমার দেশে যাওয়ার কথা ছিল না? খড়গবাহাদুর প্রফুল্ল স্বরে বলল, কথা তো ছিল নৃপতিদা, কিন্তু যাওয়া হলো না। খড়গবাহাদুর নেপালি যুবক, তার মা বাঙালি, তাই তার মাতৃভাষাও বাংলা। চমৎকার চেহারা, যেমন পিতাভ সোনালি রং, তেমনি লম্বা ছিপছিপে গড়ন। তার মুখে চোখে মঙ্গোলীয় রক্তের ছাপ, এত অল্প যে ধরা যায় না। বর্তমানে সে বাংলাদেশের একজন শ্রেষ্ঠ ফুটবল খেলোয়াড়। পায়ের কাছে বল পেলে সে জাদুকর বনে যায়। কলকাতার সবচেয়ে নামজাদা ফুটবল ক্লাবের সে খেলোয়াড়। তার খেলা দেখবার জন্যে লক্ষ লক্ষ দর্শক মাঠে জমা হয়। তার চরিত্রে বিন্দুমাত্র চালিয়াতি নেই। উচ্চ বংশের ছিল, কিন্তু ভারী ক্ষী। বয়স 23 কি 24। নৃপতি বলল, কেন যাওয়া হলো না কেন? খড়গবাহাদুর বলল, কাঠমান্ডুতে বিয়ের সব ঠিকঠাক হয়েছিল, হঠাৎ তার পেলাম কি সব গণ্ডগোল হয়েছে, বিয়ে পেছিয়ে গেছে। নৃপতি বলল, তার মানে 1 বছরের ধাক্কা। ফুটবল সিজন এসে পড়ল, এরপর তুমি আর নেপালে গিয়ে বসে থাকতে পারবে না। খড়গবাহাদুর চোখে কৌতুক এবং মুখে বিষণ্ণতা নিয়ে মাথা নাড়ল। চাকর বড় একটি ট্রের ওপর কয়েক পেয়ালা কফি নিয়ে এলো। সকলেই এক এক পেয়ালা তুলে নিল। এই সময় সদর দরজার কাছ থেকে আওয়াজ এলো, ওহে, আমিও আছি, আমার জন্য 1 পেয়ালা রেখো। একটি যুবক প্রবেশ করল। রজত গৌর বর্ণ, মুখের ছাঁচ কেষ্টনগরের পুতুলকেও হার মানায়। চোখ দুটি উজ্জ্বল, ক্ষৌরিত মুখে একটা হাসি লেগে আছে। বয়স 27-28। নৃপতি বলল, এসো সুজন। সুজন মিত্র একজন উদীয়মান চিত্র নক্ষত্র। 2-3খানা ছবি করেই বেশ নাম করেছে। যেমন গভীর ভূমিকায় অভিনয় করতে পারে, তেমনি হাস্যরস সৃষ্টির ক্ষমতাও আছে। সবচেয়ে বড় কথা, হঠাৎ খ্যাতি ও অর্থ লাভ করেও তার মেজাজ বিগড়ে যায়নি। নিজের কথা সাতকাহন করে বলতে সে ভালোবাসে না। বস্তুত তার সম্বন্ধে কেউ বড় কিছু জানে না। স্ত্রী জাতির প্রতি তার আসক্তির কোনো লক্ষণ দেখা যায় না। এমনকি সে বিবাহিত কি অবিবাহিত তাই কেউ জানে না। দক্ষিণ কলকাতার একান্তে একটি ছোট বাড়িতে একলা থাকে। বেশিরভাগ সময়ই হোটেলে খায়। অত্যন্ত অনাড়ম্বর এবং অপ্রকট তার জীবন। সুজন ট্রে থেকে টপ করে একটা পেয়ালা তুলে নিয়ে বলল, ঠিক সময় এসেছি, আর একটু হলে ফাঁকি পড়তাম।
কফিতে একটি চুমুক দিয়ে সে তার উজ্জ্বল অভিনেতার চোখ দুটি ঘরের চারিদিকে ফেরালো, তারপর দেবাশিসকে দেখে হ্রস্ব কণ্ঠে বলল, নৃপতিদা, নতুন অতিথির সমাগম হয়েছে দেখছি। নৃপতি বলল, হ্যাঁ এসো, তোমাদের পরিচয় করিয়ে দিই। খড়গ, তুমিও এসো। পরিচয় বিনিময়ের পর সুজন মিটমিটি হেসে বলল, দেবাশিসবাবু, এখন বলুন দেখি, আপনি ফুটবল খেলা দেখতে ভালোবাসেন না সিনেমা দেখতে ভালোবাসেন? দেবাশিস বলল, দুইই ভালোবাসি। খেলার মাঠে এবং রূপালী পদায় আপনাদের দুজনকে অনেকবার দেখেছি। তারপর সকলে মিলে খানিকক্ষণ হাসি গল্প চালালো। প্রবাল কিন্তু তাদের সঙ্গে যোগ দিল না, নিজের মনে টুংটাং করে পিয়ানো বাজিয়ে চলল। রাত আন্দাজ ৯টার সময় সভাভঙ্গ হল। দেবাশিস বেশ প্রফুল্ল মনে বাড়ি ফিরে এলো। এইভাবে কয়েকদিন কাটাবার পর এক রবিবার সকালবেলা বিজয়, তার বাবা নীলমাধব এবং নৃপতি দেবাশিসের বাড়িতে দেখা করতে এলো। দেবাশিস তাদের খাতির করে নিচের তলায় বসবার ঘরে নিয়ে গিয়ে বসালো এবং নকুলকে চায়ের হুকুম দিল। নীলমাধব মুখুজে অতিশয় গভীর প্রকৃতির লোক। তিনি আগে বিজয়ের মুখে দেবাশিস সম্বন্ধে সব কথা শুনেছিলেন এবং তত্ত্ব তল্লাশও নিয়েছিলেন। পাত্রটিকে সৎপাত্র মনে হওয়ায় তিনি এখন স্বচক্ষে দেখতে এসেছেন। তিনি দেবাশিসকে উত্তম রূপে নিরীক্ষণ করলেন এবং নৃপতির দিকে ঘাড় নেড়ে সন্তোষ জ্ঞাপন করলেন। ইতিমধ্যে চা এসে পড়েছে। নৃপতি চা খেতে খেতে নিপুণভাবে বিয়ের প্রস্তাব তুলল। নৃপতির ঘটকালির দিকে বিশেষ দক্ষতা আছে। আধা ঘন্টার মধ্যে বিয়ের ব্যবস্থা পাকাপাকি হয়ে গেল। দেবাশিসের ঠিকুজি কোষ্ঠী ছিল না, তাই জ্যোতিষের জোটক বাদ দিতে হলো। নৃপতি বলল, দেবাশিস, দীপাকে তোমার অপছন্দ হবে না জানি, তবু একবার দেখা দরকার। আজ বিকেলে আমি এসে তোমাকে এদের বাড়িতে নিয়ে যাব, কেমন? দেবাশিস সম্মত হল। বলা বাহুল্য, এই কদিনে নৃপতি ও দেবাশিসের ঘনিষ্ঠতা তুমি ও নৃপতিদার পর্যায়ে নেমেছে। সেদিন অপরাহ্নে নৃপতি এসে দেবাশিসকে দীপাদের বাড়িতে নিয়ে গেল। বৈঠকখানা ঘরে আসর হয়েছিল। আড়ম্বর কিছু নয়। টেবিলের মাঝখানে ফুলদানিতে একগুচ্ছ ফুল, তক্তপোষের উপর মখমলের আস্তরণ এবং মোটা তাকিয়া। বিজয় তাদের নিয়ে গিয়ে ঘরে বসালো। তারপর নীলমাধব এসে দেবাশিসকে কেতলার ঘরে নিয়ে গেলেন। উদীয় মাধব তার সঙ্গে দু-চারটে কথা বললেন। তার মুখ দেখে বোঝা গেল ভাবী নাতজামাই দেখে তিনি সন্তুষ্ট হয়েছেন। তারপর নীলমাধব দেবাশিসকে নিয়ে আবার নিচে নেমে এলেন। ৫ মিনিট পরে বিজয় গিয়ে দীপাকে নিয়ে এলো। দীপা এসে টেবিলের কাছে দাঁড়ালো। পরনে ৮ পরুরের শাড়ি ব্লাউজ, কানে ছোট ছোট দুটি সোনার আংটি, গলায় সরু হার, হাতে ৩ গাছি করে চুড়ি। কোণে দেখানো উপলক্ষে তাকে সাজগোজ করানো হয়নি, কিংবা সে নিজেই সাজগোজ করেনি। তার সারা দেহে প্রচ্ছন্ন বিদ্রোহ। একবার সে পলকের জন্য চোখ তুলে দেবাশিসের দিকে চেয়ে আবার চোখ নিচু করল। ক্রূর রিজু রেখার নিচে চোখের দৃষ্টি খড়। দেবাশিসের কিন্তু দীপাকে খুব ভালো লেগে গেল। স্ত্রীজাতি সম্বন্ধে তার অভিজ্ঞতা শূন্য সুকুমার গুরু দীপাকে দেখে তার মানমার্থের সঙ্গর হল। মনে হল একে ওই রূপে পেলে সে সুখী হবে। ২ মিনিট পরে বিজয় বলল, দীপা, তুমি এবারে যাও, দেখা হয়েছে। দীপা চলে গেল। তারপর মিষ্টি মুখ করে দেবাশিস সলজ্জ সম্মতি জানাল। ২ হপ্তার মধ্যে সব ঠিকঠাক, বিয়ে হয়ে গেল। এই ২ হপ্তার মধ্যে দীপা যে তার প্রেমিকের সঙ্গে চুপি চুপি টেলিফোন মারফত বাক্যালাপ করেছে, সতর্ক পাহারা সত্ত্বেও কেউ তা জানতে পারল না। বিয়ের রাত্রে কনের বাড়িতে নিমন্ত্রিতদের মধ্যে নৃপতির বাড়ির আড্ডাধারীরাও এলো, কারণ তারা বিজয়ের বন্ধু। আবার বৌভাতের রাত্রে যারা দেবাশিসের বাড়িতে নিমন্ত্রণ খেতে এলো, তাদের মধ্যে প্রজাপতি ফ্যাক্টরির সাহাকারীদের সঙ্গে নৃপতির দলও এলো, কারণ তারা দেবাশিসের বন্ধু। যাকে বলে বরের ঘরের মাসি, কনের ঘরের পিসি। দেবাশিসের বাড়িতে স্ত্রীলোক নেই। দীপার কয়েকটি প্রতিবেশিনী সখী এসে ফুল সজ্জা সাজিয়ে দিয়ে গেল। অনেক রাত্রি পর্যন্ত খাওয়া দাওয়া আমোদ আহ্লাদ চলল। নৃপতির দলই আসর জমিয়ে রাখল। সুজন শুধুই চিত্রাভিনেতা নয়, সে নানা রকম ম্যাজিক দেখালো। প্রবাল আজ আর কোনো অশিষ্টতা করল না, নিজে থেকেই গান গেয়ে শোনাল। সকলেই নববধূকে নানা রকম উপহার দিল। নৃপতি দিল সোনার রিস্টওয়াচ, কপিল দিল দামি একটা ঝর্ণা কলম, খড়গ বাহাদুর দিল নেপালে তৈরি ঝকঝকে ধারালো কুকরি ছোড়া, প্রবাল দিল তার নিজের গাওয়া কয়েকটা রেকর্ড, সুজন দিল একটি রূপোর সরস্বতী মূর্তি। দেবাশিসের ফ্যাক্টরির বন্ধুরাও যথাযোগ্য উপহার দিলেন। বৌভাতের উৎসব শেষে অতিথির দল যখন বিদায় নিল, তখন রাত 12টা বেজে গেছে। বুলি নিচের তলায় রইল, ভূত নকুল, আর দোতলায় দেবাশিস এবং দীপা। প্রথম মিলন, শেষ রাত্রি। অতিথিকে বিদায় দিয়ে দেবাশিস ওপর তলায় গিয়ে দেখল সব ঘরে বড় বড় আলো জ্বলছে।
বসবার ঘরের একটা চেয়ারে দীপা শক্ত হয়ে বসে আছে। দেবাশিস তার সামনে গিয়ে দাঁড়ালো। দেবাশিসের স্বভাব, যা সম্ভাব্য তাই তার মন স্বীকার করে নেয়। বিলক্ষণতার দিকে সহজে তার দৃষ্টি পড়ে না। সে দীপার দিকে দুহাত বাড়িয়ে স্নিগ্ধ হেসে বলল, এসো। দীপা চকিত একবার চোখ তুলে চোখ নিচু করল। তার চোখে ভয়ের ছায়া। দেবাশিস ভাবল, কুমারী মনের স্বাভাবিক লজ্জা। সে দীপার পাশের চেয়ারে বসে তার হাতের ওপর হাত রাখল। বলল, 12টা বেজে গেছে, আর কতক্ষণ বসে থাকবে? চলো, শোবার সময় হলো। দীপা হাত সরিয়ে নিল। তার গলা শুকিয়ে কাঠ হয়ে গেছে, তবু যা বলবার তা বলতে হবে, আর দেরি করা চলবে না। সে জড়িয়ে জড়িয়ে বলল, আমি আলাদা শোব। দেবাশিসের মনে কৌতুকের সঙ্গে একটু বিস্ময় মিশল। কথাগুলো যেন একটু বেসুরো, ঠিক লজ্জার মতো নয়। তবু সে হাসি মুখেই বলল, তুমি আলাদা শুলে ফুলসজ্জা কি করে হবে? দীপার শরীর কেঁপে উঠল। সে শরীরের সমস্ত স্নায়ু পেশি শক্ত করে বলল, না, আমি আপনাকে একটা কথা বলতে চাই। এবার দেবাশিসের মন থেকে কৌতুকের ভাব একেবারে লুপ্ত হয়ে গেল। সে কিছুক্ষণ স্থির চোখে দীপার পানে চেয়ে থেকে বলল, কি কথা বলতে চাও? দীপার ঘন ঘন নিঃশ্বাস পড়তে লাগল। সে কোনো মতে হাঁপিয়ে হাঁপিয়ে বলল, আপনি আমাকে ক্ষমা করুন, আমি অন্য কাউকে ভালোবাসি। কথাটার ভাবার্থ দেবাশিসের মস্তিষ্কে প্রবেশ করতে বেশ খানিকক্ষণ সময় লাগল। তারপর তার মনে যে দীপ জ্বলেছিল তা আস্তে আস্তে নিভে গেল। তার মনে হল ঘরের উজ্জ্বল বৈদ্যুতিক আলোটাও যেন কমে কমে পিডিমির চেয়েও নিষ্প্রভ হয়ে গেছে। সে দীপার পাশ থেকে উঠে দাঁড়িয়ে শুষ্ক প্রশ্ন করল, তবে আমাকে বিয়ে করলে কেন? দীপা ঘাড় গুজে বসে রইল। কেবল তার অন্তরের ব্যাকুলতা কণ্ঠস্বরে ব্যক্ত হল, আমি দোষ করেছি, কিন্তু আমার উপায় ছিল না। বাড়ির লোক জোর করে আমার বিয়ে দিয়েছে। যাকে ভালোবাসো তাকে বিয়ে করলেই পারতে। জাত আলাদা, তাই। জাত। একটা কঠিন হাসি দেবাশিসের মনের মধ্যে হিল্লোলিত হয়ে স্থির হল। তা এখন কি করা যেতে পারে? দীপা হঠাৎ উঠে দাঁড়িয়ে ব্যগ্র মিনতির কণ্ঠে বলল, আমাকে আপনার বাড়িতে থাকতে দিন, আমি আপনাকে বিরক্ত করব না, আপনার সামনে আসব না। তার গলা কান্নায় বুঝে এলো। ক্লান্ত নিঃশ্বাস ফেলে দেবাশিস নিজের চুলের মধ্যে আঙুল চালালো, বলল, এর জন্য প্রস্তুত ছিলাম না, সব কথা ভেবে দেখতে হবে। তুমি যাও, শো গিয়ে। সে ফুল দিয়ে সাজানো শয়নঘরের দিকে আঙুল দেখালো, আমি অন্য কোথাও শোব। দীপা আর দাঁড়ালো না, দ্রুত ঘরে গিয়ে দরজা বন্ধ করে দিল। তার চুলে তখনও ফুলের মালা জড়ানো, গলায় হাতে ফুলের গয়না। সেই অবস্থাতেই সে ফুল ঢাকা বিছানার উপর আছড়ে পড়ে ফুপিয়ে কেঁদে উঠল। এত সহজে পরিত্রাণ পাবে তা সে আশা করেনি। দোতলায় আরেকটি শয়নকক্ষ ছিল, দেবাশিসের বাবা যে ঘরে শুতেন। নকুল সে ঘরও পরিষ্কার করেছিল। খাটের ওপর বিছানা পেতে সুজনী ঢাকা দিয়ে রেখেছিল। বিয়ের শুভদিনে বাড়িতে কোথাও অপরিচ্ছন্নতা রাখেনি। দেবাশিস দীর্ঘকাল অব্যবহৃত এই ঘরে ঢুকে কিছুক্ষণ খাটের পাশে বসে রইল। মাথাটা গরম হয়ে উঠেছে। সে কক্ষ সংলগ্ন বাথরুমে গিয়ে কল খুলে মাথাটা কলের তলায় রাখল। তারপর ভিজে মাথায় ফিরে এসে আলো নিভিয়ে বিছানার সুজনীর ওপরেই শুয়ে পড়ল। রেলগাড়ি প্রচণ্ড বেগে ছুটতে ছুটতে হঠাৎ যখন লাইনের বাইরে লাফিয়ে পড়ে তখন কাউকে নোটিশ দেয় না। দেবাশিসের জীবনে তেমনই আজ এই মহা দুর্যোগ এসেছে অপ্রত্যাশিতভাবে। 2 মিনিট আগেও এই দুর্যোগের কোনো আভাস পায়নি। কিন্তু আত্মহারা হয়ে বিপথে কুপথে ছুটাছুটি করলে চলবে না। মাথা ঠান্ডা রেখে ভেবে চিনতে সুবুদ্ধির পথ বেছে নিতে হবে। দেবাশিস জটিল চিন্তার মধ্যে ডুবে গেল। সে শান্ত ধীর মানুষ, অন্য কেউ হলে আজ রাত্রেই একটা কাণ্ড করে বসত। দীপা অন্য কাউকে ভালোবাসে, এটাই হচ্ছে মূল কথা। দীপা কাকে ভালোবাসে, সে লোকটা কে তা জানিবার আগ্রহ দেবাশিসের নেই। সে যেই হোক না কেন, দীপা তাকে ভালোবাসে। তবু দীপা পারিবারিক চাপে পড়ে দেবাশিসকে বিয়ে করেছে। কিন্তু এই বিয়েকে সে স্বামী স্ত্রীর স্বাভাবিক সম্পর্কে পরিণত করতে চায় না। প্রেমাস্পদের সঙ্গে দীপার ঘনিষ্ঠতা কতদূর অগ্রসর হয়েছিল? জল্পনা নিষ্ফল। দীপার বাড়ির সকলেই অবশ্য দীপার অসবর্ণ প্রণয়ের কথা জানে, বিজয় জানে। জেনে শুনেই তারা এই কাজ করেছে। হয়তো ভেবেছে বিয়ের পর দীপাক্রমে তার প্রণয়কে ভুলে যাবে, কিন্তু দীপা ভুলবে বলে মনে হয় না। প্রণয়ের প্রতি তার এক নিষ্ঠা আছে। নৃপতি কি জানে? বোধহয় জানে না। জানলে দেবাশিসের এমন অনিষ্ট করত না। নৃপতিকে সজ্জনই মনে হয়। কিন্তু যা হবার তা তো হয়েছে। এখন এই জট ছাড়াবার উপায় কি? ডিভোর্স? 1টা বেজে গেল, 2টো বেজে গেল। এতক্ষণ পরে দেবাশিস লক্ষ্য করল বসবার ঘরে তীব্র শক্তির আলোটা জ্বলেই চলেছে। সে উঠে আলোটা নেভাতে গেল। দীপার ঘরের দরজা বন্ধ।
দরজার পাশ দিয়ে যাবার সময় সে একটু থেমে কান পেতে শুনল, কিন্তু ঘরের ভিতর থেকে কোনো শব্দ এলো না। দীপা হয়তো ঘুমিয়ে পড়েছে। সে বসবার ঘরের আলো নিভিয়ে ফিরে এসে আবার শুয়ে পড়ল। ঝাঁঝা রাত্রি, কলকাতা শহর নিঝুম হয়ে আছে। দূরে একটা রেলের ইঞ্জিন একটানা বাঁশি বাজাতে বাজাতে আরও দূরে গিয়ে মিলিয়ে গেল। দেবাশিস অন্ধকারে চোখ মেলে শুধু ভাবছে। 3টে বেজে গেল। দেবাশিসের মনে হলো নিরন্ধ অন্ধকারের মধ্যে এক বিন্দু জোনাকি আলো জ্বলছে আর নিভছে। একটা অর্ধ পরিণত সংকল্প, তার বেশি আজ রাত্রে আর কিছু সম্ভব নয়। দেবাশিস আবার বাথরুমে গিয়ে মাথায় জল ঢালল, তারপর ফিরে এসে বিছানায় শুয়ে পড়ল। কিছুক্ষণের মধ্যেই ঘুমিয়ে পড়ল, কিন্তু বেশিক্ষণ ঘুমোতে পারল না। শরীরের ক্লান্তি কেটে যাওয়ার পর ভোরের আলো ফুটতে না ফুটতেই তার ঘুম ভেঙে গেল। সে মুখ ধুয়ে নিচে নেমে গেল। নকুল তখনও ওঠেনি। কাল রাত্রের খাটাখাটুনির পর আজ হয়তো একটু বেশি ঘুমিয়ে পড়েছে। দেবাশিস নিঃশব্দে সদর দরজা খুলে খোলা জায়গায় বেরিয়ে এলো। শুকনো বাগানে ফুল নেই, কিন্তু ভোরের বাতাসটি বেশ মিঠে। সে সদর দরজা থেকে ফটক পর্যন্ত পাচারি করতে লাগল। একটু একটু করে দিনের আলো ফুটছে, কিন্তু এই রাস্তায় এখনও লোক চলাচল আরম্ভ হয়নি। দেবাশিস পাচারি করতে করতে একসময় ফটকের কাছে এসে দাঁড়ালো। বন্ধ ফটকের ওপর কনুই রেখে রাস্তার দিকে তাকিয়ে দেখল বাঁ দিক থেকে একজন লোক হনহন করে আসছে। কাছে এলে সে চিনতে পারল বিজয় মাধব। বিজয় মাধবের সঙ্গে এই কদিনে দেবাশিসের বেশ ঘনিষ্ঠতা হয়েছিল। উপরন্তু সে এখন তার শালক। কিন্তু বিজয়কে আসতে দেখে দেবাশিসের মনটা গরম হয়ে উঠল। তাই বিজয় যখন মুখে হাসি ফুটিয়ে ফটকের ওপারে এসে দাঁড়াল, তখন দেবাশিসের মুখে সে হাসির প্রতিবিম্ব পড়ল না। সে গম্ভীর চোখে বিজয়ের পানে চেয়ে বলল, আবার কি জন্য এসেছেন? কর্তব্যকর্ম কি এখনো শেষ হয়নি? বিজয়ের হাসি মিলিয়ে গেল। সে থতমত খেয়ে বলে উঠল, দীপা কিছু বলেছে নাকি? দেবাশিস নীরস কণ্ঠে বলল, সবই বলেছে, সে অন্তত আমায় ঠকায়নি। বিজয় কিছুক্ষণ হতবুদ্ধির মতো চেয়ে থেকে হঠাৎ ফাটক খুলে ভিতরে এলো। তারপর দেবাশিসের হাত চেপে ধরে ব্যগ্র মিনতির স্বরে বলল, ভাই দেবাশিস, তুমি দীপার স্বামী, তুমি আমার পরম আত্মীয়, আমার ছোট ভাইয়ের সমান। আমি একটা কথা বলবো, শুনবে? কি বলবেন বলুন। দীপা একেবারে ছেলে মানুষ, সবে 17 পেরিয়ে 18-এ পা দিয়েছে। ওর মনে কল্পনাবিলাস ছাড়া আর কিছু নেই। ওইটুকু মেয়ের বুদ্ধিও বা কতখানি। তুমি ভাই ওর কথায় কান দিও না। 2-4 দিন ঘর করলেই আগের কথা সব ভুলে যাবে। কম বয়সের একটা খেয়াল বই তো নয়। ওর কথা শুনে তা তো মনে হয় না। মেয়ে মানুষের কথার কি কোনো দাম আছে? ওরা আধুনিক কায়দায় বড় বড় কথা বলে, ভিতরে কিন্তু ফঙ্কিকার। দীপা স্কুলে পড়েছে, স্কুলের মেয়েদের সঙ্গে মিশে পাকামি শিখেছে। ওর মনটা ভাবপ্রবণ, সিনেমা, থিয়েটার, নাচ গানের দিকে টান আছে। যদিও আমরা তাকে কোনোদিন আস্কার দিইনি। আমি জোর গলায় বলছি, আমাদের বংশের মেয়ে কখনো বিপথে কুপথে যাবে না। দেবাশিস শান্ত গলায় বলল, আপনার ভয় নেই। এ নিয়ে আমি ঝোঁকের মাথায় কোনো কেলেঙ্কারি কাণ্ড করব না। যা করবার ভেবে চিন্তে করব। এ কথা বাড়ির বাইরে আর কেউ জানে না। বিজয় আরও কিছু বলতে যাচ্ছিল, এমন সময় বাড়ির দোরের কাছে নকুলকে দেখা গেল। নকুল এগিয়ে এসে বলল, দাদাবাবু, চা তৈরি হয়েছে। বিজয় খাটো গলায় তাড়াতাড়ি বলল, আচ্ছা ভাই, আজ আমি যাই, শিগগির আবার আসব। বলে সে দ্রুতপদে চলে গেল। দেবাশিস বাড়ির দিকে ফিরে যেতে যেতে বলল, নকুল, তুই আমাদের চা ওপরের ঘরে দিয়ে আয়। নকুল মুচকি হেসে বলল, তাই দিয়েছি দাদাবাবু। দেবাশিস দোতলায় উঠে গেল। দেখল বসবার ঘরে নিচু টেবিলের ওপর চায়ের সরঞ্জাম সাজানো রয়েছে, আর দীপা তক্তপোষের পাশে চুপটি করে বসে আছে। কাল রাত্রে যেমন বসেছিল। অবশ্য কাল রাত্রের বাসি জামা কাপড়, ফুলের গয়না আর নেই, তার বদলে পাট ভাঙা শাড়ি, ব্লাউজ। দেবাশিস আসতেই দিওয়া একটু আড়ষ্ঠভাবে উঠে দাঁড়াল। দেবাশিস দৌড় বন্ধ করে দিয়ে দোরের সামনে ফিরে দাঁড়িয়ে দীপার পানে তাকাল। খোলা জানলা দিয়ে সকালের নরম আলো দীপার ওপর পড়েছে। বিজয় যা বলেছিল তা মিথ্যে নয়। দীপার ছিপছিপে শরীরে কৈশোরের কোমলতা এখনও লেগে আছে। ভারী ছেলে মানুষ মনে হয়, কিন্তু তার মুখে পরিণত মনের দৃঢ়তা। মুখের লাবণ্য যেন দৃঢ়তার উপাদানে তৈরি। দেবাশিস কাছে এসে চায়ের সরঞ্জামের দিকে দৃষ্টি নামাল। টিপটে চা, 2টি পেয়ালা, গরম দুধ, চিনির কিউব, প্লেটে স্তূপীকৃত টোস, মাখনের পাত্রে মাখন, অন্য একটি পাত্রে মার্মালেড এবং 4টি সিদ্ধ ডিম। নকুল দুজনের জন্য প্রচুর প্রাতরাশ করেছে, একলা দেবাশিসের জন্য এত করে না। দেবাশিস দীপার দিকে চোখ তুলে সহজ গলায় বলল, তুমি চা ঢালবে? দীপাদের বাড়িতে সাবেক রেওয়াজ, পেয়ালায় চা ঢালা হয়ে সকলের কাছে যায়। প্রাতরাশ খাওয়ার কোনো বিধিবদ্ধ রীতি নেই। সে একটু ইতস্তত করল। তাই দেখে দেবাশিস বলল, আচ্ছা, আমি চা ঢালছি। 2টি পেয়ালায় চা ঢেলে সে একটি পেয়ালা দীপার দিকে এগিয়ে দিয়ে বলল, বসো, তোমার সঙ্গে কথা আছে। চা খেতে খেতে কথা হবে।
দীপা সংকুচিতভাবে চেয়ারে বসল। তার সংকোচ মনের জড়ত্ব নয়, অপরিচিত ও অস্বাভাবিক পরিস্থিতির সংকোচ। তার জীবনে অভাবনীয় ওলটপালট আরম্ভ হয়েছে। দেবাশিস নিজের চায়ের একটি ছোট চুমুক দিয়ে পেয়ালা নামিয়ে রাখল। বলল, তোমার দাদা বিজয় মাধব আজ ভোর হতে না হতে এসেছিল। দীপা চকিত চোখ তুলে আবার চোখ নত করল। দেবাশিস এক টুকরো টোস্টে মাখন লাগাতে লাগাতে বলল, তার কথা শুনে মনে হয় তোমার গুপ্ত কথা বাড়ির সবাই জানে, বাইরের কেউ জানে নাকি? দীপা মাথায় একটা ঝাঁকুনি দিয়ে বলল, না না। আর কোনো কথা তার শুকনো গলা দিয়ে বেরোল না। দেবাশিস বলল, তা সে যাই হোক, সব কথা বিবেচনা করা দরকার। একটা ব্যাপার ঘটেছে, আমার জীবনে হঠাৎ একটা বেয়ারা সমস্যা এসে হাজির হয়েছে। যথাসাধ্য কেলেঙ্কারি বাঁচিয়ে তার নিষ্পত্তি করতে হবে। আমার কথা বুঝতে পারছো? দীপা ঘাড় নাড়ল, অস্ফুটস্বরে বলল, পারছি। সে কিন্তু দেবাশিসের ধরন কিছুই বুঝতে পারছে না। এরকম অবস্থায় মানুষ কি এমনিভাবে কথা বলে? দেবাশিস টোস্টে কামড় দিয়ে বলল, তোমার চা ঠান্ডা হয়ে যাচ্ছে। দীপা তাড়াতাড়ি চায়ের পেয়ালা হাতে তুলে নিল, কিন্তু হাতের পেয়ালা হাতেই রইল, ঠোঁট পর্যন্ত উঠল না। দেবাশিস শান্তভাবে বলল, সমস্যার সোজাসুজি নিষ্পত্তি আছে ডিভোর্স। দীপার হাতের পেয়ালা কেঁপে উঠল, আর একটু হলেই পড়ে যেত। সে সামলে নিয়ে রুদ্ধস্বরে বলল, না। দেবাশিস ভ্রু তুলে বলল, না কেন? তোমার বাড়ির লোক ভালোবাসার পাত্রের সঙ্গে তোমার বিয়ে না দিয়ে অন্যায় করেছেন, সে অন্যায় সংশোধন করা উচিত। দীপা নত চোখে বলল, আমার দাদু, তিনি তাহলে বাঁচবেন না। দেবাশিস কিছুক্ষণ কথা কইল না, কতকটা যেন অন্যমনস্কভাবে দীপার পানে চেয়ে রইল। তারপর নিজের ঈষাদুষ্ণ পেয়ালাটা তুলে নিয়ে এক চুমুকে নিঃশেষ করে আবার রেখে দিল। উদয় মাধবকে দেবাশিস দেখেছে, বৃদ্ধের চারিত্রিক প্রবলতা অনুভব করেছে। নাতনি ডিভোর্স কোর্টে গিয়েছে শুনলে তিনি হয়তো আত্মহত্যা করবেন না, কিন্তু নাতনিকে খুন করতে পারেন। ডিভোর্স যদি সম্ভব না হয়, তাহলে দ্বিতীয় উপায় হচ্ছে তুমি বাপের বাড়ি ফিরে যাও, সেখানে যেমন ছিলে তেমনই থাকে। না, ওরা আবার আমায় ফেরত পাঠিয়ে দেবে, মাঝখানে জানাজানি হবে। তাহলে তৃতীয় পন্থা হচ্ছে এখানেই থাকা, আলাদাই থাকবে, আমি তোমার কাছে যাব না। কিন্তু আমারও তো লোকলজ্জা আছে, বাইরের লোকের কাছে ভণ্ডামি করতে হবে। তুমি পারবে? দীপা ঘাড় নেড়ে জানালো, সে পারবে। দেবাশিস বলল, বেশ, কিন্তু এভাবে কতদিন চলবে? দীপা চুপ করে রইল। এ প্রশ্নের উত্তর সে নিজেও জানে না। দেবাশিস আস্তে আস্তে ঘর ছেড়ে চলে গেল। স্ত্রী জাতি সম্বন্ধে তার অভিজ্ঞতা খুবই অল্প, কিন্তু তার মনে হলো এরা বড় স্বার্থপর, নিজের স্বার্থই বোঝে আর কারুর কথা ভাবে না। কাল দেবাশিস ভেবেছিল এখন 2-3 দিন সে ফ্যাক্টরিতে যাবে না, সারাদিন বাড়িতে থেকে বউয়ের সঙ্গে ভাব করবে, কিন্তু সব ভণ্ডুল হয়ে গেল। সে খানিকক্ষণ বিমনাভাবে ঘুরে বেড়ালো। কাল রাত্রে যে বিছানায় শুয়েছিল সেটা ঝেড়ে কুড়ে ঠিক করে রাখল, নকুল যেন সন্দেহ না করে যে তারা আলাদা শুয়েছে। তারপর রান্নাঘরে গিয়ে বলল, নকুল, আমার খাবার তৈরি করো, আমি 9টার সময় ফ্যাক্টরি যাব। স্নান করতে গিয়ে দেবাশিসের একটা কথা মনে এলো। সে দেখল দীপা তখনও বসবার ঘরে আড়ষ্টভাবে বসে আছে। সে তার কাছে গিয়ে বলল, নকুলের চোখে ধুলি দিতে হলে তোমার ঘরের লাগোয়া বাথরুমে আমাকে স্নান করতে হবে। অন্য বাথরুমে আমার ভেজা কাপড় দেখলে নকুলের মনে সন্দেহ হবে। আমি তোমার বাথরুমে স্নান করতে পারি? দীপার মনে হলো দেবাশিস তাকে ব্যঙ্গ করছে। সে চোখ তুলে চাইল, কিন্তু দেবাশিসের মুখে ব্যঙ্গ বিদ্রুপের চিহ্ন মাত্র দেখতে পেল না। সে তখন একটু ঘাড় নেড়ে সম্মতি জানালো। দেবাশিস মানাহার করে 9টার সময় কাজে চলে গেল। অতঃপর সংসারের সব ভার পড়ল নকুলের ওপর। নতুন বউকে বাড়ির কাজকর্ম শেখাতে হবে, বউয়ের খাওয়া দাওয়ার ওপর নজর রাখতে হবে। বাড়িতে দ্বিতীয় স্ত্রীলোক নেই, সাময়িকভাবে নকুল হয়ে উঠল বাড়ির গিন্নি। দুপুরবেলা দীপকে ভাত খাইয়ে নকুল ওপরে পাঠিয়ে দিল, বলল, যাও একটু ঘুমিয়ে নাও গিয়ে। কিন্তু দীপার দিনের বেলা ঘুমোনো অভ্যেস নেই। সে ঘুরে ঘুরে ওপরতলাটা দেখতে লাগল। এই ঘরে কাল রাত্রে দেবাশিস শুয়েছিল। নকুল যেন জানতে না পারে সে ওপরে আসার আগেই রোজ বিছানা ঝেড়ে ঠিকঠাক করে রাখতে হবে। বাড়ির পাশের ব্যালকনি থেকে বাগানটা দেখা যায়। বাগানে ছিঁড়ি নেই, যেন কতকাল কেউ বাগানের দিকে তাকায়নি। দেবাশিসের বাগানের শখ নেই, দীপার খুব বাগানের শখ আছে। সে বাপের বাড়ির খোলা ছাদে টবের বাগান করেছিল। ঘণ্টাখানেক ঘুরে ফিরে সে বসবার ঘরে এলো। রেডিওগ্রামের উপর নজর পড়ল। দীপা রেডিও শুনতে ভালোবাসে। বাপের বাড়িতে তার একটি ট্রানজিস্টর ছিল। সে বিছানায় শুয়ে শুয়ে গান শুনত, ফুটবলের কমেন্টারি শুনত, নাট্যাভিনয় শুনত। ট্রানজিস্টরটা আনা হয়নি, তার অনেক নিজস্ব জিনিস বাপের বাড়িতে পড়ে আছে। দীপা রেডিওগ্রামের কপাট সরিয়ে কলকবজা নাড়াচাড়া করতে করতে গানের সুর বেজে উঠল। দুপুরবেলার শান্ত তরাহীন প্রোগ্রাম। সে রেডিওর পাশে একটা গদি মোড়া আরাম চেয়ারে বসে শুনতে লাগল। কাল রাত্রে দীপা অল্পই ঘুমিয়েছে, যেটুকু ঘুমিয়েছে তাও যেন আড়ষ্ট হয়ে। এখন রেডিওর মৃদু গুঞ্জন শুনতে শুনতে তার চোখ বুজে এলো। হঠাৎ তার চমক ভাঙল টেলিফোনের শব্দে।
সে চোখ মেলে দেখল ঘরের কোণে ছোট টেবিলের ওপর টেলিফোন বাজছে। দীপা রেডিও বন্ধ করে দিল। নিশ্চয়ই দেবাশিসের টেলিফোন। একটু ইতস্তত করে সে উঠে গিয়ে ফোন তুলে নিল। হ্যালো। অপর প্রান্ত থেকে আওয়াজ এলো, দীপা, আমার গলা চিনতে পারছ? দীপার বুক ধড়ফড় করে উঠল। সে অবরুদ্ধ স্বরে বলল, পারছি। ঘরে কেউ আছে? না, আমি একা। বেশ, তোমার স্বামীকে বলেছ? বলেছি। তারপর? তারপর আর কিছু না। রাত্রে তোমাকে বিরক্ত করেনি? না। তুমি একলা শুয়েছিলে? হ্যাঁ। বেশ, এইভাবে চালিয়ে যাও। কতদিন? একটু সময় লাগবে। তুমি ভেবো না, সব ঠিক হয়ে যাবে। শপথ মনে আছে তো? হ্যাঁ। শপথ করেছ আমার নাম কাউকে বলবে না। মা কালীর নামে শপথ করেছ, মনে আছে? আছে। তোমার স্বামী হয়তো নাম জানবার জন্যে পীড়ন করতে পারে। নাম জানতে চাননি। চাইলেও আমি বলবো না। বেশ, আমি মাঝে মাঝে তোমাকে ফোন করব। দুপুরবেলা তোমার স্বামী যখন বাড়িতে থাকবে না, তখন ফোন করব। আচ্ছা। সে ফোন রেখে দিয়ে আবার চেয়ারে এসে বসল। মনে হলো তার শরীরের সমস্ত জোর ফুরিয়ে গেছে। পার্ট 2 দেখার জন্য ভিডিওতে লাইক করো আর আরও এরকম গল্প শোনার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করো।